বেশ, আজকে আমরা পড়বো লিকুইড থেকে শুরু করি। কি বলতে দেখো, ইন লিকুইডস দ্য পার্টিকেলস আর সামহট লুজলি প্যাকড। সলিডের ক্ষেত্রে যেটা কি রেখেছিলাম, ক্লোজলি প্যাকড। লিকুইডের ক্ষেত্রে পার্টিকেলগুলো লুজলি প্যাকড অ্যাজ কম্পেয়ার টু সলিডস। সলিডের তুলনায় comparatively loosely packed. The spaces between the particles of a liquid are slightly more, একটু বেশি। এই যে এখানে ছবিতে আমরা দেখতে পেলাম, এখানে এদের মধ্যে যে ইন্টারমলিকুলার স্পেস যেটা আছে খুবই কম, কিন্তু এখানে the spaces between the particles is slightly more. সলিডের তুলনায় এখানে comparatively স্পেসটা একটু বেশি আছে, স্পেসটা একটু বেশি আছে, more than that in a solid. তাহলে সলিডের থেকে বেশি, বাট দে আর স্টিল ভেরি স্মল। কিন্তু সলিডের থেকে বেশি হলেও এতটাও বেশি নয়, অল্প সামান্য একটু বেশি। দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন, তাদের নিজেদের মধ্যে যে আকর্ষণ, কাদের মধ্যে, এই যে পার্টিকেলগুলো আছে, এই যে টুকরো টুকরো, আমরা এগুলোকে এত বড় দেখছি, এটা মাইক্রোস্কোপিক ভিউ। একটা মাইক্রোস্কোপের তলায় ফেললে এরকম ভিউটা আসে। এই যে পার্টিকেলগুলো দেখছি, এই পার্টিকেলগুলোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন ইজ নট স্ট্রং এনাফ, যথেষ্ট শক্তিশালী নয়, টু হোল্ড দ্য পার্টিকেলস ইন এ ফিক্সড পজিশন, একটা নির্দিষ্ট জায়গায় এই পার্টিকেলগুলোকে রেখে দেওয়ার জন্য এটা যথেষ্ট শক্তিশালী নয়। কোনো স্কুলে দেখবা যদি হেড স্যার একটু কড়া হয়, তাহলে সেখানে সে স্টুডেন্টরা যদি যায়, হেড স্যার যেটা বলবে সেটা সবাই শুনবে। আর কোনো কোনো জায়গায় হয়তো দেখা গেলো হেড স্যার অতটা কড়া নয়, কেউ কিছু দুষ্টুমি করলে খুব একটা কিছু বলেন না, তখন কি হয়, ছেলেরা একটু ডিসঅর্ডার করে, মানতে চায় না, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, এরকম একটা ব্যাপার। কারণ তাদের যে ফোর্স অফ অ্যাট্রাকশন, নিজেদের মধ্যে যে আকর্ষণ বল, এখানে তুলনামূলক কম, সেই জন্য এখানে ডিসঅর্ডারনেসটা একটু বেশি। সো ডিউ টু কম্পারেটিভলি লেস স্ট্রং ইন্টার পার্টিকেল ফোর্সেস, এদের মধ্যে নিজেদের আকর্ষণ বলটা কম হওয়ার জন্য এরা অতটা অর্ডারলি থাকে না। আর একটা কি বলছে, দ্য পজিশনস অফ পার্টিকেলস ইন এ লিকুইড আর নট ফিক্সড, এই পার্টিকেলগুলোর পজিশন ফিক্সড নয়। আমরা একটা কাজ করব, এইভাবে এই মানে রচনাধর্মী মতো না পড়ে একটা এখানে দিয়েছে কিনা দেখি, এই তো এখানে দিয়েছে, ভেরি গুড। আমি এইটাই জানতে চাইছিলাম, এটাই বলতে চাইছিলাম। এটা পড়লেই এখানে যতগুলো যা লেখা আছে সব এখান থেকেই আমরা জিস্টটা পেয়ে যাব। আগে পড়ে নি, তারপর এটা আমার চলে আসছি। ওকে, নাহলে আমি লিখে দিতাম আলাদা করে যে সলিডের ক্ষেত্রে কি হয়, লিকুইডের ক্ষেত্রে কি হয়, আর গ্যাসের ক্ষেত্রে কি হয়। একবার পড়ে নি, গো থ্রু করি, তারপর যাচ্ছি। তাহলে কি দেখলাম, যে লিকুইডের মধ্যে পার্টিকেলগুলো লুজলি বাউন্ড, লিকুইডের মধ্যে পার্টিকেলগুলো একটা ফিক্সড পজিশনে থাকে না, লিকুইডের মধ্যে যে পার্টিকেল আছে তাদের যে নিজেদের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স সেটা কম্পারেটিভলি কম। আর কি হয়, ওই লিকুইডের মধ্যে ওই যে পার্টিকেলগুলো আছে সেটা এক জায়গা থেকে আরেক জায়গা মুভ করতে পারে। লিকুইডের মধ্যেই ইন্টারনালি the particles of a liquid can move from one position to another within the liquid. যেমন ধরো পুকুরের মধ্যে একটা বল পড়েছে, প্লাস্টিকের বল, বলটা ভাসছে। এইবার দেখা যায় যে বলটা ভাসতে ভাসতে যে জায়গায় আছে সেখান থেকে ভাসতে ভাসতে একটু দূরে চলে গেল। কেন? কারণ ওই লিকুইডের মধ্যে যে পার্টিকেলগুলো আছে তারা মুভ করে, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে। এবার সেই পার্টিকেলগুলোর মুভ করার ফলে ওই বলটাও এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। সেই জন্য পার্টিকেলস অফ দ্য লিকুইড ক্যান মুভ ফ্রম ওয়ান পজিশন টু অ্যানাদার উইদিন দ্য লিকুইড।
সে লিকুইডের মধ্যেই কিন্তু থাকবে, লিকুইড থেকে বেরিয়ে যাচ্ছে না। মুভ করা মানে সে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেল তা নয়, ওই লিকুইডের মধ্যেই থাকবে। The particles of a liquid have more kinetic energy than the particles of a solid. Obviously, একটা সলিডের পার্টিকেলের যে কাইনেটিক এনার্জি তার তুলনায় তোমার লিকুইডেরটা বেশি। This is the reason, এই কারণেই, that liquids do not have fixed shape or size. এই কাইনেটিক এনার্জি বেশি হওয়ার জন্যই লিকুইডের কোনো নির্দিষ্ট আকার বা নির্দিষ্ট সাইজ কিচ্ছু নেই। এটা মার্ক করে রাখতে হবে, কারণ হচ্ছে এটা ইম্পর্টেন্ট। এখানে কারো কোশ্চেন দিতে পারে যে লিকুইডের কেন নির্দিষ্ট আকার নেই, তার উত্তর হবে এটা, দ্য পার্টিকেলস অফ এ লিকুইড হ্যাভ মোর কাইনেটিক এনার্জি, এর গতিশক্তি বেশি, দেন দ্য পার্টিকেলস অফ এ সলিড। অ্যান্ড দিস ইজ দ্য রিজন, এটাই হলো কারণ, দ্যাট লিকুইডস ডু নট হ্যাভ ফিক্সড শেপ অর সাইজ। সো দিস ইজ দ্য রিজন, লিকুইড পার্টিকেলের কাইনেটিক এনার্জি অনেক বেশি, এবং এই কারণেই সে পার্টিকেলের কাইনেটিক এনার্জি বেশি হওয়ার জন্য লিকুইডের কোনো নির্দিষ্ট আকার নেই, কোনো শেপ নেই। তাহলে লিকুইডের কি আছে? লিকুইডের যেটা আছে, লিকুইড হ্যাভ ফিক্সড ভলিউম, লিকুইডের একটা নির্দিষ্ট তোমার আয়তন আছে। লিকুইডকে তুমি যেখানে দেবা সেই পাত্রের আকার ধারণ করে নেয়। তাহলে লিকুইডের কি আছে আর কি নেই? লিকুইডের একটা নির্দিষ্ট আয়তন আছে, ফিক্সড ভলিউম আছে, বাট ডোন্ট হ্যাভ ফিক্সড শেপ অর ফিক্সড সাইজ। এটা লিকুইডের ক্ষেত্রে প্রযোজ্য। কেন? কারণ ডিউ টু দ্য হায়ার কাইনেটিক এনার্জি, তার কাইনেটিক এনার্জিটা বেশি হওয়ার জন্য। নেক্সট, the kinetic energy of the liquids is still not enough to break the bonds and let particles move freely. আবার অদ্ভুত বিষয় হলো, দেখো এই যে এই পার্টিকেলগুলো লিকুইডের মধ্যে, তারা অর্ডারলি অ্যারেঞ্জ নয়, নিজেদের মধ্যে আকর্ষণ বলও খুব একটা বেশি নয়, কিন্তু তার মানে এই নয় যে তাদের মধ্যে কিছুই নেই, যে ওই জায়গা ছেড়ে সে পালিয়ে যাবে। তাদের আকর্ষণ বল এতটাও মানে ভ্যানিশ নয় বা কম নেই, যার জন্য ওরা ওই পার্টিকেলগুলো ওখান থেকে দূরে চলে যেতে পারে বা আমরা ওটাকে ভেঙে ফেলতে পারি। বুঝে গেল? অথবা এদের যে কাইনেটিক এনার্জি, মানে এই যে ছুটে ছুটে যেটা বেড়াচ্ছে, গতিশক্তি, গতিশক্তি আবার এতটাও বেশি নয় যে এরা ধরো এখান থেকে একটা পার্টিকেল এখান থেকে এখানে বেরিয়ে আসতে চাইছে বাইরে, আর একটা পার্টিকেল বাইরে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু বেরিয়ে আসতে গেলে তার কি লাগবে? তার লাগবে কাইনেটিক এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জিটা এর মধ্যে এতটাও পরিমাণও বেশি নেই যেটাকে কাজে লাগিয়ে সে ওই জল থেকে বেরিয়ে আসতে পারবে। বুঝে গেল? যেমন ধরো একটা ভাতের হাঁড়িতে গ্যাসের মধ্যে খানিক জল দেওয়া আছে, এবার তুমি গ্যাসটা অন করনি, তা জলটা সারাদিন যেরকম চলে সেই রকমই থাকবে, কোনো অসুবিধা নেই, কারণ ওটা লিকুইড, ওকে আমি কোনো টেম্পারেচারেই দিইনি। তাহলে লিকুইডের মধ্যে যে পার্টিকেলগুলো আছে তারা মুভ করছে, ওইটুকু জায়গার মধ্যেই মুভ করছে, নিজেদের মধ্যেই মুভ করছে, কিন্তু তাদের কাইনেটিক এনার্জি এতটাও বেশি নেই যে তারা ওখান থেকে জাম্প করে পালিয়ে আসতে পারবে। কিন্তু এবার কিছুক্ষণ পর তুমি গ্যাসটা অন করলে, আচ্ছা গ্যাসটা অন করলে সবার আগে ওই যে ওয়াটারটা রাখা আছে তার কি চেঞ্জ হবে, কে বলতে পারবে? কোশ্চেনটা আবার বলুন। ধরো আমি যতক্ষণ না গ্যাসের ওভেনে অন করলাম, মানে আগুনটা জ্বালালাম, আগুনটা না জ্বালিয়ে ধরো আমি হাঁড়িটা রেখে দিয়েছিলাম, তার মধ্যে কিছু ওয়াটার ছিল,
কোনো চেঞ্জ নেই, নো চেঞ্জ। এবার আমি গ্যাসটাকে অন করলাম, আগুনটা ধরালাম, তাহলে ওই লিকুইডের মধ্যে প্রথম যে চেঞ্জটা হবে সেই চেঞ্জটা কি? কিছু পেপার দেখা যাবে আর একটুক্ষণ পর সেটা বয়েল করতে লাগবে। যদি 100°C যেটা বয়েলিং পয়েন্ট সেটা পৌঁছায়। হ্যাঁ, সেটা তো আমি এখন যাইনি। সবার আগে যেটা হবে তার টেম্পারেচারটা ইনক্রিজ করবে। টেম্পারেচার, হ্যাঁ, সবার আগে তার টেম্পারেচারটা বাড়বে। তাহলে টেম্পারেচারটা বাড়ার ফলে কি হবে? আমরা এই দেখো এখানে দেখেছি, এই দেখো এখানে যদি টেম্পারেচার বাড়ে কি হয়? মলিকুলার স্পেস বাড়ে, তার মোশনটা বাড়ে, তার যে পার্টিকেলের মোশন বাড়ে। আর পার্টিকেলের মোশন বাড়লে কি হয়? কাইনেটিক এনার্জি বাড়ে। আচ্ছা, এইবার কাইনেটিক এনার্জি যে বেড়ে যাবে, তাহলে ওই যে লিকুইডের মধ্যে যে পার্টিকেল, এ যখনই একটা হিউজ কাইনেটিক এনার্জি পেয়ে যাবে, তখন সে কি করবে? সে তার মধ্যে আর থাকতে চাইবে না, তার মধ্যে আর থাকতে চাইবে না, সে সেখান থেকে বেরিয়ে আসতে চাইবে। পালিয়ে আসছে। এবং এখান থেকে বেরিয়ে আসার জন্য তখন ওই জল থেকে সে জলীয় বাষ্প হয়ে গ্যাসীয় আকারে ওইখান থেকে সে স্থান পরিত্যাগ করবে। দিয়ে কিছুক্ষণ পরে দেখবো আমরা ওই হাঁড়ির মুখ থেকে ওই বাষ্প বের হচ্ছে। দিস ইজ দ্য রিজন। বোঝা গেল আমি কি বলতে চাইলাম? কারো একজনের ফ্যান চলছে মনে হয় দুজনের মধ্যে, সে ফ্যানের জন্য আওয়াজটা আসছে, রেকর্ডিং এ আওয়াজটা উঠবে, শুনতে খারাপ লাগবে। যখন বলবে তখন আমাকে এই করবে, অসুবিধা নেই। আমি যেটা বললাম বোঝা গেল যে কিভাবে ওই ওয়াটার থেকে ভেপার হচ্ছে কাইনেটিক এনার্জি চেঞ্জের ফলে। প্রথমে স্যার বুঝেন। very good. So this is the reason, and it happens only due to the kinetic energy increase. এবং সেটা টেম্পারেচার ইনক্রিজ করলে, তা due to the increase of motion, its kinetic energy also increases, and hence the particles of the water molecule goes to vapor and vaporization takes place. এইভাবেই জল থেকে বাষ্প উৎপন্ন হয়। দিস ইজ দ্য রিজন। এর বাইরে আর কিচ্ছু নেই। ওটাই আমরা এখানে দেখছি কি, যে কাইনেটিক এনার্জি জলের ক্ষেত্রে এতটাও বেশি নয় যে তার পার্টিকেলগুলো বেরিয়ে আসতে পারে, কিন্তু তাকে যদি আমি হিট করি, তাকে যদি আমি গ্যাসিয়াস ফর্মে নিয়ে যেতে পারি, তাহলে পার্টিকেলগুলো বেরিয়ে আসবে। আচ্ছা, তাহলে দ্য লিকুইডস ক্যান ফ্লো ফ্রম হায়ার লেভেল টু লোয়ার লেভেল। অবভিয়াসলি এটা সবসময় হয়। যে কোনো জায়গায় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকেই আসে। বাতাসের ক্ষেত্রেও তাই। বাতাসও তো একটা ফ্লুইড। ফ্লুইডের দুটো ভাগ আছে, একটা লিকুইড ও ফ্লুইড, তোমার গ্যাস ও ফ্লুইড। এবার এয়ার হচ্ছে একটা গ্যাস। এবং লিকুইড যেমন উঁচু থেকে নিচের দিকে যায়, বাতাসেরও ধর্ম তাই, উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে আসে। ঠিক আছে? যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, এটার সঙ্গেই একটা কানেক্টেড আমি বলি, এগুলো এক্সট্রা, যদিও এগুলো তোমাদের প্রাসঙ্গিক নয়, তবু এগুলো জানা দরকার, সেই কারণে আমি বলছি। ধরো জাস্ট 2 মিনিট সময় লাগবে, জাস্ট এটা জেনে নাও। কোনো একটা জায়গায় আমরা আছি, ধরো সেখানটায় একটা বাড়ি ঘর আছে, একটা কোনো গ্রাম, ছোট্ট একটা গ্রাম আছে। এবার সেখানে প্রচন্ড হিট হয়েছে। হিট হওয়ার ফলে কি হয়েছে, এখানকার যে বাতাসগুলো আছে, বাতাসগুলো হিট হয়ে সব উপর দিকে উঠে পালিয়েছে। বাতাস হিট হলে সে হালকা হয়ে যায়, হালকা হলে সে উপর দিকে চলে যায়। এবার এইখানে উপর দিকে চলে যাওয়ার ফলে এখানে কোনো বাতাস নেই, এখানে একটা কি তৈরি হয়েছে, ভ্যাকুয়াম তৈরি হয়েছে, লো প্রেসার বা লো প্রেসার। তখন কি হয়, তখন এই দূরবর্তী জায়গা থেকে যেখানে তোমার এয়ার আছে, হাই প্রেসারের এয়ার, সেই বাতাসগুলো তখন এই ছুটে ছুটে এই লো প্রেসারে আসতে যায়, এখান থেকে এখান থেকে এখান থেকে।
এর ফলে তীব্র ঝড়ের সৃষ্টি হয়। এখানেও দেখা যাচ্ছে, দেখো এখানে হচ্ছে হাই প্রেসার অঞ্চল, হাই প্রেসার জোন, আর এটা হচ্ছে লো প্রেসার জোন। তাহলে অবভিয়াসলি এয়ার ইজ এ ফ্লুইড, এয়ার হচ্ছে একটা ফ্লুইড, তাহলে সে ফ্লো করবে। কোথা থেকে ফ্লো করবে? না হাই প্রেসার জোন থেকে লো প্রেসার জোনে ফ্লো করে। এর ফলে তোমার ঝড় বৃষ্টির সূত্রপাত হয়। এইটা কি তোমাকে বলা হয় এমনি একটা বাংলাতে একটা শব্দ আছে না, নিম্নচাপ। নিম্নচাপ, হ্যাঁ নিম্নচাপ। দিস ইজ দ্য রিজন বিহাইন্ড নিম্নচাপ। এখানেও কিন্তু ওই লজিকটা কাজ করে। সো যেটা ফ্লুইড সে হাই থেকে লোতে আসে, অ্যাজ লাইক অ্যাজ ওয়াটার। ওকে, তাহলে কি বলছে? দ্য লিকুইড ক্যান ফ্লো ফ্রম হায়ার লেভেল টু লোয়ার লেভেল। দিস প্রপার্টি অফ লিকুইডস by which they can flow is called fluidity. প্রবাহী বাংলায় যদি বলা হয় প্রবাহ, ফ্লুইডিটি যে ফ্লো হয়, যার প্রবাহ আছে তাকে আমরা ফ্লুইড বলি। তাহলে ফ্লুইডের প্রপার্টিকে আমরা বলবো কি? ফ্লুইডিটি। Also, liquids can take up the shape of the container in which they are kept. স্বাভাবিক, তুমি একটা বালতির মধ্যে যদি তুমি জল রাখো, জলের শেপটা বালতির মতো হয়ে যাবে। তুমি একটা গামলার মধ্যে রাখলে সেই শেপটা গামলার মতো হয়ে যাবে। একটা ঘটি, বাটি, যা যে ধরনের কন্টেনার নেবে, যে কন্টেনারের মধ্যে রাখা হয় লিকুইড, তার শেপটা গ্রহণ করে, কারণ লিকুইডের নিজস্ব কোনো শেপ নেই। দ্য পার্টিকেলস ইন এ লিকুইড আর অলসো ভাইব্রেটিং, সবসময় ভাইব্রেট করছে লিকুইডের মধ্যে যে পার্টিকেল গুলো আছে। ইফ এ লিকুইড ইজ হিটেড, ওই যে যদি উত্তপ্ত করা হয়, ওই যে বললাম যে ভাতের হাঁড়িতে যে জলটা চাপানো হচ্ছে, এবার তাকে হিট করা হলো, দেন তাহলে কি ঘটবে? ইটস পার্টিকেলস বিগিন টু মুভ ফাস্টার। স্বাভাবিক, আগের থেকে সে আরো দ্রুত গতিতে ছুটতে থাকবে পার্টিকেল গুলো। দ্য লিকুইড ক্যান বি কম্প্রেসড টু সাম এক্সটেন্ট সিন্স দে হ্যাভ লিমিটেড স্পেস বিটুইন দ্য পার্টিকেলস। লিকুইড গুলোকে তুমি যদি চাপ দিয়ে, এটা একটু বলি, এটা এখানে বোঝানো যাবে না, এটার জন্য বোর্ড ওয়ার্ক লাগবে। কোন একটা কন্টেনারে তোমার লিকুইড আছে, ধরো এই লিকুইডটাকে তুমি প্রেসারাইজ করে চাপ দিয়ে অল্প তার আয়তনটাকে সংকুচিত করতে পারবা, কম্প্রেস করতে পারবা লিকুইডের ক্ষেত্রে। কিন্তু সব থেকে বেশি কার ক্ষেত্রে করতে পারবা? গ্যাসের ক্ষেত্রে। ধরো এখানে গ্যাস আছে, এখানে একটা পিস্টন, এই গ্যাসটা তুমি যদি এখানে প্রেসার বাড়িয়ে দাও, চাপ দাও, এই গ্যাসটাকে কমিয়ে এই সমস্ত পার্টিকেলগুলোকে, এখানে এতটা ভলিউম আছে, সমস্ত পার্টিকেলগুলোকে তুমি এখানে নামিয়ে দিতে পারবে। তাহলে এখানে পার্টিকেলগুলো যতটা বড় এরিয়ার মধ্যে ঘোরাফেরা করছিল, এখানে পার্টিকেলগুলো কি হলো? তার থেকে কম এরিয়ার মধ্যে ঘোরাফেরা করছে। তাহলে এরা কি? এটা হলো মোর কম্প্রেসড। এদেরকে চাপ দিলে বলে নমনীয়তা, মানে নমনীয়তা শব্দটা বলবো না, সংকুচনশীলতা, মানে একে তুমি আয়তনটা বড় থেকে ছোট করে দিতে পারো চাপ দিয়ে। ওয়াটারের ক্ষেত্রে হবে বা লিকুইডের ক্ষেত্রে হবে, কিন্তু তার পরিমাণ খুবই কম। যেটা গ্যাসের ক্ষেত্রে মোর কম্প্রেসড, আর লিকুইডের ক্ষেত্রে এটা লিকুইড, এটা গ্যাস। তাহলে গ্যাস হলো মোর কম্প্রেসড, লিকুইড হলো লেস কম্প্রেসড, এটা বলতে চাইছি। আর সলিডের ক্ষেত্রে নো কম্প্রেশন, একে তুমি সংকোচন করতেই পারবে না।
কোনো কোশ্চেন থাকলে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করবে। তাহলে আমরা এখনো পর্যন্ত লিকুইড সম্পর্কে কিছু তার প্রপার্টিগুলো জানলাম। এনি কোশ্চেন এখান থেকে যদি থাকে বলবে। এবার আমরা গ্যাসের সম্পর্কে, তাহলে সলিড সম্পর্কে আমরা জানলাম কিছুটা, লিকুইড সম্পর্কে জানলাম। এবার গ্যাস সম্পর্কে জানার পরে আমরা এই ছকটা পড়বো যেখানে এই সমস্ত প্রপার্টিগুলোই পরপর পরপর দেওয়া আছে, সেটা আমরা আলোচনা করব। একটু গ্যাসেসটা একটু দেখে নিই। গ্যাস কি বলছে? ইন গ্যাসেস দ্য পার্টিকেলস আর মাচ ফার্দার অ্যাপার্ট। খুব স্বাভাবিক, এখানে তাকাও, এই দেখো পার্টিকেলস আর ফার্দার অ্যাপার্ট, পার্টিকেলস একটু দূরে দূরে আছে। লুজলি বাউন্ড, খুবই মানে অল্প ফোর্স অফ অ্যাট্রাকশন, মানে ফোর্স অফ অ্যাট্রাকশন নেই বললেই চলে, একদম ছাড়া ছাড়া ভাব। তারা একে অপরের থেকে অনেক দূরে থাকে পার্টিকেলগুলো। মাচ ফার্দার অ্যাপার্ট ফ্রম ওয়ান অ্যানাদার অ্যাজ কম্পেয়ার টু সলিডস অ্যান্ড লিকুইডস। ওকে, নেক্সট, the spaces between the particles of a gas are very large. দেখো একটা পার্টিকেলের সঙ্গে আরেকটা পার্টিকেল স্পেস, ধরো এখানটায় আমি যদি একটা মেজার করি, এই পার্টিকেলের নাম দিলাম আমি 1 নাম্বার, এই পার্টিকেলের নাম দিলাম 2 নাম্বার। এই পার্টিকেল দুটো যখন সলিডের ক্ষেত্রে আছে, দেখো এর নাম দিলাম 1 নাম্বার, এর নাম দিলাম 2 নাম্বার। এক্ষেত্রে দেখো 1 নাম্বার, এর নাম দিলাম 2 নাম্বার। সলিডের ক্ষেত্রে 1 আর 2 পার্টিকেলের মধ্যে দেখো যেন ইন্টারমলিকুলার স্পেস কিছুই নেই, এতটাই কম্প্যাক্ট। লিকুইডের ক্ষেত্রে ইন্টারমলিকুলার স্পেস আছে সামান্য। সে একই গ্যাসের ক্ষেত্রে দেখো ইন্টারমলিকুলার স্পেস এখান থেকে এত দূর, অনেকটা বেশি। তাহলে ইন্টারমলিকুলার স্পেস আর ভেরি লার্জ গ্যাসের ক্ষেত্রে, খুব স্বাভাবিক। দে হ্যাভ দ্য ম্যাক্সিমাম ইন্টার পার্টিকেল স্পেস। সলিড, লিকুইড এবং গ্যাসের মধ্যে একমাত্র গ্যাসের এই ইন্টার পার্টিকেল স্পেসটা সব থেকে বেশি compared to solids and liquids. Okay, the force of attraction between the particles of a gas is negligible. মানে তাদের মধ্যে যেন কোনো ফোর্স অফ অ্যাট্রাকশনই নেই, এতটাই কম যে সেটাকে আমরা নেগলেক্ট করতে পারি, নেগলিজেবল, যেন কোনো আকর্ষণ নেই। এরা একে অপরের থেকে দূরে দূরে থাকতে পারলেই যেন বেঁচে যায়। সো দ্য পার্টিকেলস অফ এ গ্যাস আর ফ্রি টু মুভ। সেই জন্য গ্যাসের পার্টিকেলগুলো তারা ফ্রিলি মুভ করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গা তারা ফ্রিলি যেতে পারে। একটা সহজ উদাহরণ দিচ্ছি, তুমি ঘরের এক কোণে ঠাকুর ঘরে তুমি ধূপকাঠি জ্বাললে, তুমি বসে আছো বাইরে বা পাশের ঘরে কেউ একজন আছে, ওই ধূপকাঠির গন্ধটা খুব সহজেই পাশের ঘরে যে আছে তার নাকে প্রবেশ করে। কি করে প্রবেশ করে? এই প্রপার্টিটাকে বলা হয় ডিফিউশন, এটা পরে জানবো। কিন্তু এই যে কি করে গেল, কারণ ওই যে গ্যাসিয়াস পার্টিকেলগুলো তারা ইজিলি মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গা, সহজেই চলে যেতে পারে। এই সহজে চলে যাওয়ার কারণেই তার যে তোমার যে পারফিউমের যে সেন্ট, সেটা এক পার্টিকেল থেকে আরেক পার্টিকেলের মাধ্যমে হয়ে খুব সহজেই এক এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে, যেহেতু তার পার্টিকেলগুলো মুভ করতে পারে। and as the particles are free to move, they can move easily and randomly, যে কোনো দিকে যাবে, randomly যে কোনো দিকে যাবে, in any direction, দেখো in any direction। এটা কারণ তাদের মধ্যে ইন্টারমলিকুলার স্পেসটা বেশি আর ফোর্স অফ অ্যাট্রাকশনটা একেবারেই কম। The particles in the gases have the maximum free space, obviously, কোনো ডাউট থাকার কথাই নয়। The particles in the gases have the maximum free space to move and hence, মানে এ ধরো অনেকটা জায়গা পায় মুভ করার জন্য, and have the maximum kinetic energy, এর কাইনেটিক এনার্জিটা হচ্ছে সব থেকে বেশি। আমি এখানে কতগুলো জিনিস লিখছি, এটা করে নি, তারপর আমার মাথায় এলো কিছু ভাবনা, সেটা আমি লিখে দিচ্ছি, আরো ইজি হবে। এটা পড়ে নি তারপর বলছি। দ্য গ্যাসেস ডু নট হ্যাভ ফিক্সড শেপ। স্বাভাবিক, গ্যাসের কোনো নির্দিষ্ট আকার নেই, সাইজও নেই, গ্যাসের নির্দিষ্ট কোনো ভলিউমও নেই।
গ্যাস যেখানে রাখবা, যেটুকু রাখবা সেটা সে পুরো পাত্রটা জুড়ে সে গ্যাসটা থাকতে পারে, পুরো জায়গাটা জুড়ে। তাহলে গ্যাস হচ্ছে এমন একটা জিনিস যার নির্দিষ্ট শেপ, সাইজ, ভলিউম কিছুই নেই। দ্য গ্যাসেস ক্যান, কেন ভলিউম কিছু নেই এই কারণে, এই যে ছবিটা থেকে, ওই ছবিটা কোথায় যেন এঁকেছিলাম আগে, ওই যে চাপ দিলাম আমি, গ্যাসের ভলিউমটা কি হলো, কমে গেল। গ্যাসের ভলিউম কমানো যায়, বাড়ানো যায়। তাহলে গ্যাসের নির্দিষ্ট না শেপ আছে, না সাইজ আছে, বা ভলিউম আছে। আর দ্য গ্যাসেস ক্যান ফ্লো, গ্যাস প্রবাহিত হতে পারে, সেই জন্য গ্যাসকে আমরা ফ্লুইডও বলি। হুইচ ক্যান ফ্লো ইজ নোন অ্যাজ ফ্লুইড, অ্যাজ গ্যাস ক্যান ফ্লো, সো গ্যাস ইজ অলসো ফ্লুইড। ওকে, আমরা ফ্লুইড বলতে শুধুমাত্র লিকুইডকে কনসিডার করি সেটা কিন্তু নয়। ফ্লুইড বললে আমাদের মস্তিষ্কে সবার আগে একটা তরল পদার্থ ভেসে আসে, এবং সেটা নর্মালি জল। জলটাকে আমরা ভাবি, ওটাকে কনসিডার করি, কিন্তু শুধুমাত্র জলই যে ফ্লুইড তা তো নয়। গ্যাস ইজ অলসো ফ্লুইড বিকজ গ্যাস ক্যান ফ্লো, the particles of gas can flow, so it is known as fluid. Due to the maximum amount of spaces between the particles, gases can be compressed very easily. এদেরকে খুব সহজেই আমি কম্প্রেস করতে পারি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। স্কুল থেকে বেরিয়ে খেলার মাঠে বাচ্চাগুলো ছুটে 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 বেড়াচ্ছে, প্রতিটা বাচ্চাকে এক একটা গ্যাসের পার্টিকেল মনে করো, তাহলে প্রচুর ফাঁকা স্পেস পেয়েছে মাঠের মধ্যে, ছুটে ছুটে বেড়াচ্ছে। এবার ওই বাচ্চাগুলোকেই যদি তুমি একটা নির্দিষ্ট ঘরের মধ্যে বলতা যে ক্লাসরুম, সেই ক্লাসরুমের মধ্যে ছুটে বেড়াতে বললে সে অতটা ছুটতে পারবে না। তাহলে গ্যাসিয়াস স্টেটের ক্ষেত্রে ওই মাঠে ছুটে বেড়ানো পার্টিকেলগুলোর মতো গ্যাসিয়াস পার্টিকেলগুলো হয়, আর ঘরে ছুটে বেড়ানোর মতো হচ্ছে লিকুইডের। আর একেবারেই ছুটতে পারবে না, একটা এক্সাম হল সিচুয়েশন, এক্সাম হলে চুপচাপ বসে আছে ছেলেগুলো, একদম অর্ডারলি ম্যানেজড, সেটা অনেকটা সলিডের মতো। এবার মাঠে যে বাচ্চাগুলো ছুটছে, যে পার্টিকেলগুলো ছুটছে, ইফ ইউ কনসিডার দেম অ্যাজ পার্টিকেল। এবার হেড স্যার এলেন, একটা ছড়ি নিয়ে বললেন, সবসময় যে হেড স্যারকে যেতে হবে তা নয়, যে কোনো স্যার এলেন, এসে বললেন চল ঘরে চল, আর একদম খেলা নয়, এবার ঘরে চল, ঘন্টা পড়ে গেছে, বস ঘরে গিয়ে। সঙ্গে সঙ্গে সমস্ত পার্টিকেলগুলো কি হচ্ছে, মানে সমস্ত ছেলেগুলো ঘরে চলে গেল। তার মানে বাচ্চাগুলোর উপর চাপ প্রয়োগ করা হলো, চাপ দেওয়া হয়েছে। চাপ দেওয়া হলে কি হয়, তারা অর্ডারলি ম্যানেজড হয়ে যায়। গ্যাসের ক্ষেত্রেও তাই, গ্যাসের পার্টিকেলগুলো যখন ফ্রি মুভ করে, তখন ফ্রি মুভ করার প্রচুর স্পেস থাকে, ফ্রিলি মুভ করে। কিন্তু যখনই তুমি যেই ওকে চাপ প্রয়োগ করবে, সেই সেই ছেলেগুলোই যারা এতক্ষণ ধরে ফাঁকা ওই বড় মাঠ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছিল, কিছুক্ষণের মধ্যে তাকে যেই কম্প্রেস করা হলো, তারা ছোট্ট একটা শ্রেণীকক্ষের মধ্যে আবদ্ধ হয়ে গেল। যদি 50 জন ছেলে থাকে, 50 জন ছেলে সারা মাঠ জুড়ে ছিল, কিন্তু ওই 50 জন ছেলেকেই আবার তুমি ঘরের মধ্যে চুপ করে বসিয়ে দিতে পারলে, কম্প্রেস করা হলো তাদেরকে। গ্যাসের ক্ষেত্রে অনেকটা তাই। ওকে, এনি কোশ্চেন ফ্রম এনিবডি? No. Okay, hope you can understand. Next. No, sir. Okay, properties of solid, liquids and gases। এখনো পর্যন্ত আমরা যেগুলো পড়ে এলাম সেইগুলোই পরপর দেওয়া আছে। কি প্রপার্টি? 1 নম্বর প্রপার্টি বলছে কি, ইন্টার পার্টিকেল স্পেস, পার্টিকেলগুলোর মধ্যে কি পরিমাণ জায়গা আছে, কার ক্ষেত্রে কতটা। সলিডের ক্ষেত্রে হচ্ছে সব থেকে কম, স্বাভাবিক, কারণ তারা গায়ে গায়ে লেগে থাকে। লিকুইডের ক্ষেত্রে মোর দ্যান সলিড, গ্যাসের ক্ষেত্রে বেশি। আচ্ছা, এটাকে যদি আমরা একটা অর্ডার মেনটেন করি, তাহলে কি হবে, ইন্টার পার্টিকেল স্পেস সলিডের ক্ষেত্রে, আমি এটাকে লিখলাম সলিড, এটা হচ্ছে লিকুইড, আর হচ্ছে গ্যাস।
গ্যাসের সব থেকে বেশি, এটা হচ্ছে গ্রেটার দেন চিহ্ন, তাহলে গ্যাস গ্রেটার দেন লিকুইড, লিকুইড গ্রেটার দেন সলিড, আচ্ছা ডবল হয়ে গেল, তাই তো? এটাকে আমি এইভাবে লিখতে চাইছি না, দাঁড়াও এটাকে এখানে লিখবো না, ঠিক এটাকে পাশে লিখতে হবে, এই অর্ডারটা একটু দরকার আছে, এখানে লিখি ইন্টার পার্টিকেল স্পেস, গ্যাস গ্রেটার দেন লিকুইড গ্রেটার দেন সলিড। আবার ইন্টার পার্টিকেল ফোর্স পুরো উল্টে যাবে, এস গ্রেটার দেন এল গ্রেটার দেন জি, সলিডের সব থেকে বেশি, তারপর লিকুইড, তারপর গ্যাস। সেপ, সেপ কি সব থেকে সেপ কার ভালো? সলিডের একদম ডেফিনিট সেপ, নির্দিষ্ট আকার আছে, লিকুইডের নেই, গ্যাসের গ্যাসের তো নেই, নট ডেফিনিট। এখানে কোনো অর্ডার মেনটেন করার কোনো দরকার নেই, কারণ কারো একজনের আছে একজনের নেই, বাকি দুজনের নেই, এরকম হচ্ছে ব্যাপার। কাইনেটিক এনার্জির অর্ডারটা করা যাবে, কাইনেটিক এনার্জি অফ মলিকুল কার ক্ষেত্রে বেশি? গ্যাস গ্রেটার দেন লিকুইড গ্রেটার দেন সলিড। অর্ডারটা দিতে পারে পরীক্ষাতে, ডিসেন্ডিং অর্ডার আর অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মানে কি, কে বলতে পারবে? হোয়াট ডু মিন বাই অ্যাসেন্ডিং অর্ডার? ছোট থেকে বড় হলে সেটা অ্যাসেন্ডিং অর্ডার, আর বড় থেকে ছোট হলে সেটা ডিসেন্ডিং অর্ডার। ভেরি গুড, তাহলে আমি লিখলাম না ওখানটায়, তুমি এগুলো জানো, ভেরি, খুব সুন্দর, বেশ। তারপরে কম্প্রেসিবিলিটি, মানে তুমি তাকে কতটা কম্প্রেস করতে পারবা, কতটা তাকে সংকুচিত করতে পারবা। তাহলে সংকুচিতের ক্ষেত্রে সব থেকে বেশি কাকে করা যাবে? গ্যাসকে। তারপরে লিকুইডকে, কারণ লিকুইডের ক্ষেত্রে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত সে কম্প্রেস হবে। তারপরে সলিড, এই অর্ডারটা এখানে লেখা থাকবে, এটা যেন মাথায় রেখো। ফ্লুইডিটি, কার ফ্লুইডিটি সব থেকে বেশি? অবশ্যই গ্যাস, তারপর লিকুইড, তারপর সলিড। এটা আলাদা করে মুখস্থ করার কোনো দরকারই নেই, শুধুমাত্র এখানে অর্ডারগুলো যদি ফলো করো, দেখো প্রত্যেকটার ক্ষেত্রে জিএলএস জিএলএস জিএলএস, শুধুমাত্র ইন্টার পার্টিকেল ফোর্সের ক্ষেত্রে উল্টো আছে এসএলজি, একটা মনে রাখলেই বাকিগুলো, এইটা হচ্ছে আলাদা, বাকিগুলো সব জিএলএস জিএলএস জিএলএস, জি গ্রেটার দেন এল গ্রেটার দেন এস, এখান থেকে এটা মনে রাখবে। নেক্সট, স্টেটস অফ ম্যাটার, 3 টাইপস, আমরা আগে আলোচনা করেছি। টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং অল দ্য স্টেটস অফ দ্য ম্যাটার, ওকে। এখানে কিছু কিছু সামারি দিয়েছে, ওখানে আমরা যাচ্ছি না, আমরা কোশ্চেন অ্যান্সারে যাব, কোশ্চেন অ্যান্সারে কিছু পারছি কিনা আমরা সেটা দেখব। দেখিয়ে দাও, আমাকে কোশ্চেন পাঠানো হয়েছিল, এই চ্যাপ্টারের শেষে কিছু কোশ্চেন আছে কিনা একটু দেখে নিই, দিয়ে তারপর আবার এখান থেকে শুরু করব, আজকে অনেকটাই টানবো আমরা, অসুবিধা নেই। এই তো সামারির পর কোশ্চেন আছে, চলো দেখি, একটা জ্যোতি বলবে, একটা অরিপন বলবে। 1 নম্বরটা জ্যোতি বলো। হুইচ অফ দ্য ফলোইং উইল হ্যাভ ম্যাক্সিমাম ইন্টার পার্টিকেল ফোর্স অফ অ্যাট্রাকশন? Wooden block. রিজন? It is solid. বিকজ এটা হচ্ছে সলিড, এটা And হচ্ছে রিজন। solid because solids have maximum interparticle force of attraction. ওকে, 2 নম্বর কোশ্চেনটা অরিপন বলবে। Sir, it will be milk. হুইচ অফ দ্য ফলোইং ইজ ফ্লুইড? Milk. এখানে নিচে হ্যাঁ, এটা মিল্ক অবশ্যই, এটা লিকুইড হচ্ছে একটা ফ্লুইড। নেক্সট 3 নম্বরটা যদি Water. 3 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ক্যান ফ্লো ওয়াটার? খুবই সহজ কোশ্চেন। 4 নম্বর অরিপন। Sir, air. এয়ার, ভেরি গুড। নেক্সট 5 নম্বর, যতদূর হয়েছে আমরা ততদূর করব। যদি All of these. which of the following has fixed volume but no fixed shape?
নির্দিষ্ট আয়তন আছে কিন্তু কোনো নির্দিষ্ট শেপ নেই, সেটা কার হয়? সেটা ফ্লুইড বা ইয়ের ক্ষেত্রে হয়, লিকুইডের ক্ষেত্রে। তাহলে এটাও লিকুইড, এটাও লিকুইড, এটাও লিকুইড। সো অল অফ দিস ওকে। চলো অরিবান বলো 6 নম্বর। So solids can be easily compressed, এটা হচ্ছে false statement. কোনটা? একটা? ও আচ্ছা, সরি সি এরটা। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু? সত্যি নয়। Solids একদম can be easily compressed. এটা সত্যি নয়, একদম। নট ট্রু মানে হচ্ছে ফলস, যেটা নট ট্রু সেটা হচ্ছে ফলস, তাহলে এটা হলো ফলস। সলিডস ক্যান বি ইজিলি কম্প্রেস, বাকিগুলো ট্রু বটে তো? এটা ট্রু, গ্যাসেস হ্যাভ নো ফিক্সড ভলিউম অ্যান্ড ট্রু। বাকিগুলো ট্রু আছে, চেক করে নিয়েছি। ওকে, তাও একবার চেক করে নিতে হবে যদি কোনো কোশ্চেনে ভুল থাকে। 4 নম্বর জ্যোতি। D, both B and C. Which of the following statements is incorrect? B এরটা দেখি, mass of the reactant and the products changes in a chemical reaction. আচ্ছা, which of the following statement is incorrect? কোনটা ভুল? Mass of the reactant and the products changes রাসায়নিক বিক্রিয়ায় reactants and the products changes in a chemical reaction, তো চেঞ্জ হয় তো না, রিঅ্যাক্ট্যান্টটা চেঞ্জ হয়, প্রোডাক্টও তো চেঞ্জ হবে। The law of conservation of mass can be proved in an open system. সি এরটা তো ভুল বটেই। আচ্ছা, বি এরটা কি করে তুমি ইনকারেক্ট বলছো? কারণ একটা ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশনের দুধারে যে অ্যাটম আছে সেগুলো একদম ইকুয়াল হয়, তাহলে ওদের যে অ্যাটমিক ওয়েট ওইগুলো তাহলে ইকুয়াল হবে। Mass of the reactant and the products changes in a chemical reaction. হ্যাঁ, এটা কেমিক্যাল রিঅ্যাকশন হলে রিঅ্যাক্ট্যান্ট যদি চেঞ্জ হয় প্রোডাক্টও চেঞ্জ হবে, ঠিকই তো বলছে, কিন্তু ইনকারেক্ট খুঁজতে বলেছে তো তোমাকে। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট। কিন্তু এখানে যে লাইনটা আছে এটা তো কারেক্ট, এই লাইনে ভুল কোথায় আছে? ও আচ্ছা, ঠিক আছে, বুঝেছি। টোটাল মাস ভাবছি না, ওটা শুধু মাস। হ্যাঁ, তোমার রিঅ্যাক্টেন্টকে যদি তুমি চেঞ্জ করো প্রোডাক্ট তো চেঞ্জ হবে, তাই না? ধরো একটা কেমিক্যাল রিঅ্যাকশন লেখো তুমি, N2 প্লাস 3H2 দিয়ে হলো 2NH3, এটা একটা কেমিক্যাল রিঅ্যাকশন। তাহলে এখানে আমি রিঅ্যাক্টেন্টের মাস কত নিয়েছি? এটা 1 ভলিউম 3 ভলিউম নিয়েছি। এবার তুমি এটাকে তুমি ডবল করে দাও, তুমি যদি 2N2 নাও আর এটাকে যদি তুমি 6H2 করো তাহলে এটাও ডবল হবে। তাহলে রিঅ্যাক্ট্যান্টের যদি ভর চেঞ্জ হয় তাহলে প্রোডাক্টের ভর তো চেঞ্জ হচ্ছে, ওটাই তো বলেছে। হচ্ছে না চেঞ্জ? হ্যাঁ, তাহলে এটা তো ট্রু, তাহলে শুধুমাত্র সিটা ফলস হবে। এটা এটা একটা ইম্পর্টেন্ট, কঠিন ছিল। 8এরটা বলো হরিবন। হরিবন, এটা নিয়ে কোনো কোশ্চিন তোমার? 7এরটা নিয়ে তোমার নিজস্ব কোনো মতামত? না স্যার। এটা সি হওয়ারই তো কথা লজিক্যালি। আমি ভুলও হতে পারি, যদি কোনো জায়গায় ভুল হয় সেটা আমাকে বলবে, ভাবনা চিন্তা। বিজ্ঞান এটা তো কারেক্ট আছে, এটা কারেক্ট আছে, সিটা যেমন বললেন সিটা ভুল আছে, বিটা আমি
টোটাল মাস অফ রিঅ্যাক্টেন্ট অ্যান্ড প্রোডাক্ট রিমেইনস দ্য সেম ইন এ কেমিক্যাল রিঅ্যাকশন, এটা ঠিকই, কিন্তু বিটা রিঅ্যাক্টেন্টের সঙ্গে প্রোডাক্টেরও মাস চেঞ্জ হয়, ওটাও তো কারেক্ট। তোমার একটা সিম্পল ভাবো কেন, তোমার যদি রিঅ্যাক্টেন্ট চেঞ্জ হয় তাহলে প্রোডাক্ট চেঞ্জ হবে কি হবে না বলো? হ্যাঁ স্যার হবে। তাহলে এটা ওটা তো কারেক্ট, আর তোমাকে খুঁজতে হবে ইনকারেক্ট। সো অনলি অপশন ইজ দ্য সি। নেক্সট আরেকটা বলো। স্যার 8 নাম্বার হবে সাবলিমেশন। সাবলিমেশন, সাবলিমেশনের বাংলা হলো ঊর্ধ্বপাতন বলে একটা শব্দ আছে, এটা মনে রাখো। ক্যান ইউ গিভ এনি এক্সাম্পল অফ সাবলিমেশন? হ্যাঁ স্যার, ড্রাই আইস যেটা হচ্ছে সলিড কার্বন ডাই অক্সাইড, ওটা যখন হিট হয় তখন সেটা ডাইরেক্টলি গ্যাসে চেঞ্জ হয়। ক্যাম্ফোরের ক্ষেত্রেও একই। আর ন্যাপথলিন, আয়োডিন। একদম ভেরি গুড, সবগুলো ঠিক। নেক্সট 9 নম্বরে জ্যোতি। অ্যান্টনি ভ্যান ল্যাবোইশার বা শুধু ল্যাবোইশার? এটা লেগেছে ল অফ কনজারভেশন অফ মাস, ভরের নিত্যতা সূত্র বলা হয় এটাকে, ল অফ কনজারভেশন অফ মাস। নেক্সট, if 1.4 gram of calcium oxide, আচ্ছা হোয়াট ইজ ক্যালসিয়াম অক্সাইড? ক্যালসিয়াম অক্সাইডের এমনি কি বলা হয় ক্যালসিয়াম অক্সাইডকে? লাইম, কুইক লাইম। কুইক লাইম বা বার্ন্ট লাইম। ওটা তো ক্যালসিয়াম, না না, কুইক লাইম বা বার্ন্ট লাইম, যেটাকে বলছে পোড়া চুন। Okay, so 1.4 gram of calcium oxide is formed by the complete decomposition of calcium carbonate. অরিপন বলবে ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি, ফর্মুলা কি? CaCO। আরে বলো। CaCO। CaCO3। 3। CaCO3, এই যে CO3, এটাকে বলা হয় কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। তাহলে 1.4 gram of calcium oxide is formed by the complete decomposition of calcium carbonate, then the amount of calcium carbonate taken and the amount of carbon dioxide formed will be respectively, মানে এখানে একটা তোমাকে কেমিক্যাল রিঅ্যাকশন আগে লিখতে হবে, CaCO3, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেটটাকে ভাঙা যদি হয় আমরা পাবো CaO প্লাস CO2। ওকে, আমরা ইকুয়েশনে দিতে পারি, অসুবিধা নেই। তাহলে CaO প্লাস CO2। এবার এই ক্যালসিয়াম অক্সাইড পাওয়া গেছে কত, 1.4 গ্রাম। কিভাবে না, বাই দ্য কমপ্লিট ডিকম্পোজিশন, ক্যালসিয়াম কার্বনেটের কমপ্লিট মানে সমস্তটা ডিকম্পোজ হয়ে 1.4 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া গেছে। তাহলে আমাকে নির্ণয় করতে হবে যে আমি কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট নিয়েছিলাম আর কতটা পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ফর্ম করবে, এইটার পরিমাণটা আর এইটার পরিমাণটা বের করতে হবে। হ্যাঁ স্যার, সেটা অপশন সি হবে মনে হয়। বলো কিভাবে করছো এটা? কারণ হচ্ছে 1.4 গ্রাম ছিল ক্যালসিয়াম অক্সাইডের, তো হিসাবে CaCO2 যদি 2.5 গ্রাম হয় তাহলে 2.5 গ্রাম মাইনাস 1.4, তো 1.1 গ্রাম হচ্ছে। একদম
এটা এটা যে কোন লজিকে হলো, এটার পিছনে কি গ্রাউন্ড আছে? সেটার এই ব্যাপারে law- আমার কোনো আইডিয়া নেই। এইটা ল অফ কনজারভেশন অফ মাস। ও মানে তুমি বিক্রিয়ার রিয়াক্ট্যান্টের যা মাস, প্রোডাক্টেরও তাই মাস হবেই হবে। ল অফ কনজারভেশন অফ মাস, ভরের নিত্যতা সূত্র। পৃথিবীর সমস্ত ভর তোমার মানে যা ছিল তাই থাকবে, কখনো চেঞ্জ হবে না। এটা একটু বলি, যে কোনো প্রসঙ্গ এলে সে প্রসঙ্গের একটু গভীরে যেতে হবে। ল অফ কনজারভেশন অফ মাস কি বলতে দেখো, ধরো সাপোজ এটা একটা ব্রিক, এটা একটা ব্রিক। এই ব্রিকটার ওজন ধরলাম 3 কেজি। এবার এই ব্রিকটাকে ভাঙা হলো, ভেঙে টু পিস করা হলো। এক পিস, এবার এই 2 পিস এদের যা ভর, এই দুটো মাসকে যদি যোগ করি, এর নাম ধরো m1, এর নাম ধরো m2, তাহলে এটা যদি m হয়, তাহলে আমরা কি এখানে m সমান m1 প্লাস m2 হবে, না m গ্রেটার দেন m1 প্লাস m2 হবে, না m লেস দেন m1 প্লাস m2 হবে? কোনটা সঠিক? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার? স্যার 1 নাম্বার সঠিক। তুমি বলছো 1 নাম্বার সঠিক। লজিক? স্যার কারণ আপনি বললেন যে এম হচ্ছে একটা ব্রিক যেটাকে দুটো ইকুয়াল পিসে ভাঙা মানে দুটো পিসে ভাঙা হচ্ছে, হ্যাঁ, M1 বেশ, আর M2। তাহলে বেশ, সেই ব্রিকের ফুল ভ্যালুটা আমরা যখন দুটো ব্রিক একসাথে নিব সেটা তখন পাবো। তবে তো জ্যোতি, তোমারও কি একই হ্যাঁ। মত? হুম। দুটো দুটো ব্রিককে মিলালে পরে যে অরিজিনাল যে সলিড যে একটা যে ব্রিক ছিল ওইটা তাহলে তৈরি হবে। দুটো ব্রিক, দুটো আলাদা আলাদা ব্রিকের মাসটাকে যদি অ্যাড করে দিই তাহলে। বেশ, এটা তাহলে হওয়ার কথা, কিন্তু ভেরি ইন্টারেস্টিংলি এটা হবে না। কারণ কিছু না কিছু কাইনেটিক এনার্জি মনে লুজ হয়ে যাবে। না, এইটা হবে m গ্রেটার দেন m1 প্লাস m2। এর ভর এদের থেকে বেশি হবে। এই দুটো তুমি যদি যোগ করো, তোমার 3 কেজি আর কোনোভাবেই পুষবে না। কেন পুষবে না? এই ইটটা ভাঙার সময় কিছু টুকরো, হ্যাঁ। কিছু ডাস্ট, কিছু কিছু। কিছু পার্টিকেল এদিক ওদিক মাটিতে ছড়িয়ে পড়েছে, তোমাকে সেগুলোকেও কনসিডার করতে হবে, তবে গিয়ে ওই 3 কেজিটার সঙ্গে সমান হবে। তাহলে এইগুলোকে তো আমরা কনসিডারই করি না, সেই জন্য এর টোটাল ভরটা এর থেকে কম হবে। এবার যদি এগুলোকে যদি আমি কনসিডার করি, যে m1 প্লাস m2 প্লাস এগুলো ধরো পার্টিকেল, তবে গিয়ে 3 কেজি হবে। সেই জন্য এর টোটাল ভর, একে ভেঙে যদি তুমি দুটো পিস করো, কখনো এই দুটো পিসের ভর এর সঙ্গে সমান হবে না। এই যে তাহলে সমান হবে না, হওয়ার কথা ছিল, অবশ্যই হওয়ার কথা ছিল, কিন্তু কোনোভাবেই সমান হবে না, একটা ডিফেক্ট আসবে। এই যে এই পার্টিকেলগুলোর জন্য যে ডিফেক্ট হয়, এটার নাম হলো মাস ডিফেক্ট, এবং এটা বাই নেচার ন্যাচারালি হবেই হবে।
এটা আরো বড় হলে আর তোমরা জানবে হোয়াট ডু মিন বাই মাস ডিফেক্ট। এটা অনেক উঁচু ক্লাস পর্যন্ত পড়ানো হয়, তোমরা আজকে একটু ভালো করে বুঝে নাও, খুব সহজ ব্যাপার। এই জন্যই তো, এই কারণেই ওই আইনস্টাইনের ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ারের যে ফর্মুলাটা বিখ্যাত কেন বলছে, সি মানে হচ্ছে ভেলোসিটি অফ লাইট, আলোর গতিবেগ। আইনস্টাইন কি বলেছিলেন, যে কোনো বস্তু যদি আলোর সমান গতিবেগে যেতে পারে তাহলে তার ভর কমতে থাকবে। এবার এটা প্রমাণ করা সম্ভবই নয়, তাহলে যদি প্রমাণ করা সম্ভব নয় তাহলে কি হবে, আলোর গতিবেগে তো কোনো বস্তুকে তুমি নিয়ে যেতেই পারবে না, কিন্তু খাতা কলমে এটা হচ্ছে ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার। এটা কি বলছে, রিলেটিভিটি অফ লাইট বা রিলেটিভিটি সূত্র আইনস্টাইনের। আইনস্টাইন এত বড় বিজ্ঞানী ছিলেন, উনি যা আবিষ্কার করেছেন অনেকের মাথার উপর দিয়ে চলে যেত, বড় বড় তৎকালীন বড় বড় বিজ্ঞানীদের, সায়েন্টিস্টদের, কেউ বুঝতে পারতো না, কিন্তু আবার কেউ বলতেও পারতো না যেটা ভুল বা এর কি এই ওই, কারণ আইনস্টাইন তৈরি করেছেন, কথা বলার কেউ নাই। এবার অদ্ভুত ব্যাপার, তোমার আইনস্টাইনকে নোবেল দেওয়াই যাচ্ছে না কোনোভাবেই, কারণ তার ওই সূত্রগুলো পরীক্ষালব্ধ প্রমাণিত হচ্ছে না। আবার এইসব সূত্র মানব কল্যাণে কি কাজে লাগবে, নোবেল প্রাইজ দেওয়া হয় যে কোনো আবিষ্কার মানব কল্যাণে কতটা উপযোগী সেইটার দিকে তাকিয়ে। এবার আইনস্টাইনের ওই ইট পাথরের মতো সূত্র, যার কোনো ফিলিংসই নাই, শুধুমাত্র যারা ওই ফিজিক্স খাতা কলমের ওই থিওরি ক্যালকুলেশন ভালোবাসবে তাদের ভালো লাগবে, এর বাইরে কোনো বাস্তব কিছু খুঁজেই পাচ্ছে না। অথচ এত বড় সায়েন্টিস্ট, তাকে একটা নোবেল না দিলে মানে নোবেলের অপমান হবে, মানে একটা নোবেল প্রাইজকে আইনস্টাইনের গলাতে ঝুলতেই হবে, এরকম একটা ব্যাপার। তো ওকে জোর করেই যেন নোবেলটা দেওয়া হয়েছিল। এই কাহিনীগুলো পরে সব জানতে পারবা। তো কেউ কেউ থাকে এরকম আর কি। তো এই যে এই বিষয়টা এই প্রসঙ্গে এলো বলে আমি বললাম তোমাদের, তোমাদের আগ্রহ বাড়ানোর জন্য। পরে আরো ডিটেলসে বলবো, বিষয়ের বাইরে গিয়ে আলাদা এই মুহূর্তে যেতে চাইছি না, কিন্তু এগুলো না বললে নয়। এইটাকে বলছে মাস ডিফেক্ট, এবং এটাই হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস, যে এই পৃথিবীর ভর কখনো তোমার চেঞ্জ হবে না, আগেও যা ভর ছিল পরেও তাই ভর থাকবে, সে তুমি যাই করো না কেন। Mass can neither be created nor destroyed. নট বি ডিস্ট্রয়েড, এটা হচ্ছে ব্যাপার। চলো নেক্সট, তাহলে আমরা প্রশ্নগুলো আমরা দেখলাম। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এগুলো আছে, এগুলো আমরা সব জানবো, সব প্রশ্ন করব। এবার একটু টেক্সটে যাই, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আসছি। ওকে, এবার চলেছে দেখো, ইন্টার কনভার্সন অফ স্টেটস অফ ম্যাটার। কোনো একটা পদার্থের যে স্টেট আছে, থ্রি টাইপ অফ স্টেট, সলিড লিকুইড এবং গ্যাসের, তাদের ইন্টার কনভার্সন, নিজেদের মধ্যে পারস্পরিক পরিবর্তন। যেমন এগুলো হচ্ছে তোমার আইসের ক্রিস্টাল, তাহলে আইস এটা হলো সলিড, আইস থেকে তুমি লিকুইড তৈরি হয়ে গেল, ওই আইসগুলো মেল্ট করলে সেখান থেকে লিকুইড তৈরি হয়ে যাচ্ছে। এই লিকুইড থেকে আবার তোমার কি হয়ে যাচ্ছে, এমনি করে ভেপার উঠছে, ভেপার গ্যাস। তাহলে কোনো ম্যাটার যখন ডিফারেন্ট স্টেটে থাকে এবং তার নিজেদের মধ্যে যে পরিবর্তনটা করতে পারে সেটাকে বলছে ইন্টার কনভার্সন। দ্য স্টেটস অফ এ সাবস্টেন্স ক্যান বি চেঞ্জড। বরফ থেকে আমরা ওয়াটার আনতে পারি, ওয়াটার থেকে আমরা ভেপারে নিয়ে যেতে পারি, আইস, তাহলে এটা ওয়াটার দিতে হবে। তাহলে দ্য স্টেটস ক্যান বি চেঞ্জড। কিভাবে চেঞ্জ করব, খুবই স্বাভাবিক ব্যাপার, তুমি বরফের টুকরোকে বাইরে রোদের মধ্যে রেখে দাও,
তা চেঞ্জ হয়ে যাবে। আবার সেই ওয়াটারটাকে তুমি ফ্রিজের মধ্যে ভরে দাও, চেঞ্জ হয়ে যাবে, কঠিন থেকে তরল, তরল থেকে কঠিন হয়ে যাবে। তাহলে the states of substance can be changed or interconverted by changing the temperature. কাকে মাঝে কাকে লাগছে? টেম্পারেচারকে, তাপমাত্রা পরিবর্তন করে। ফ্রিজের মধ্যে যখন রাখছো তাপমাত্রা কমানো হয়েছে, বাইরে যখন রাখছো তাপমাত্রা বাড়ানো হয়েছে। এছাড়া আর কি করা হয়েছে? অ্যান অ্যাপ্লাইং প্রেসার, শুধু তাপমাত্রা কমানো বাড়ানো নয়, প্রেসার দেওয়া হলো, চাপ প্রয়োগ করেও এটা হয়। বেশ, এবার দেখো কি বলছে, ইফেক্ট অফ টেম্পারেচার অন চেঞ্জ অফ স্টেট। তাহলে ম্যাটারের স্টেটগুলোর চেঞ্জ হওয়ার ক্ষেত্রে টেম্পারেচারের কি ভূমিকা সেটা আমরা জানবো। আমরা যদি টেম্পারেচার ইনক্রিজ করি বা ইনক্রিজিং দ্য টেম্পারেচার, তার মানে টেম্পারেচারকে আমরা এইভাবে ইনক্রিজ করলাম, এই অ্যারোটাকে ফলো করবা, আপওয়ার্ড অ্যারো মানে ইনক্রিজ, ডাউনওয়ার্ড অ্যারো মানে হলো ডিক্রিজ। এ সলিড ক্যান বি কনভার্টেড ইনটু লিকুইড স্টেট, খুব স্বাভাবিক, তাপমাত্রা বাড়ালে বরফ গলে জল হয়ে যায়। অ্যান্ড দ্য লিকুইড ক্যান বি কনভার্টেড ইনটু গ্যাস, আরও যদি তাপমাত্রা বাড়ায় জল থেকে বাষ্প পেয়ে যাব। অ্যান্ড বাই ডিক্রিজিং দ্য টেম্পারেচার, মানে টেম্পারেচার যদি কমানো হয় মানে কুলিং, টেম্পারেচার ইনক্রিজিং মানে হচ্ছে হিটিং, টেম্পারেচার ডিক্রিজিং মানে হচ্ছে কুলিং মানে ঠান্ডা করা হয় গ্যাসকে, এ গ্যাস ক্যান বি কনভার্টেড ইনটু লিকুইড। খুবই সহজ, সিম্পল উদাহরণ। এই ধরনের টুকটাক বিজ্ঞান বাড়িতে মায়েরা তো প্রতিদিনই করে থাকে। কিরকম? ভাতের হাঁড়ি নামালো, মানে আমি সহজ সরল উদাহরণগুলো এই কারণেই দিচ্ছি যেগুলো আমরা সচরাচর চোখে দেখে থাকি প্রতিদিন, কত এক্সপেরিমেন্টই না হয়, অথচ আমরা সেগুলোকে অতটা লক্ষ্য করি না। ভাতের হাঁড়িতে একটা ঢাকনা দেওয়া থাকলো, যখন জলীয় বাষ্পগুলো বেরিয়ে যাচ্ছিল যাতে ভাতটা সহজে ঠান্ডা না হয়ে যায়, একটা ঢাকনা দেওয়া হলো। এবার আস্তে 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 যখন রুম টেম্পারেচারের মধ্যে এসে ঠান্ডা হয়ে যাবে, তখন ওই ঢাকনাটা খুললে কি দেখা যায়? অরিপন বলবে, দেখেছি কিনা দেখি। অরিপন, আমরা ঠিক বুঝতে পারলাম না। আমি বললাম একটা বাড়িতে রান্না করা হলো, তো রান্না করা হলো, রান্না করার পরে এই হাঁড়িটা ধরো ভাত হলো, ভাত হওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো। ঢেকে দেওয়ার পরে এটা ঠান্ডা হয়ে গেল, মানে কুলিং করা হলো, কুলিং দিয়ে। সাউন্ডটা অফ করো একটু যদি। এই কুলিং করার পরে এই ঢাকনাটা যখন তুমি বের করলে, কিছুক্ষণ পরে যখন ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই ঢাকনার মধ্যে তুমি কি দেখতে পাবে সেটা বললাম। তাহলে ঢাকনায় দেখা যাবে যে কিছু ওয়াটার পার্টিকেল ওখানে জমতে লেগেছে, কারণ ওটা কুল এরিয়া আছে ওই এই পাত্রটা, এর জন্য ওখানে জল জমবে। হ্যাঁ, এটাই এটাই জানতে চাইছিলাম, যে কুলিং করলে এটা ছিল ভেপার, ভেপারটা কনডেন্সড হলো, কনডেন্সড হয়ে ভেপার থেকে কিসে চলে হলো? ওয়াটারে কনভার্ট হলো। তার মানে গ্যাস থেকে লিকুইড ফর্ম করলো, এবং সেটা কিসের মাধ্যমে? কুলিং এর মাধ্যমে, বাই টেম্পারেচার ডিক্রিজিং। এটাই এখানে বলতে চাইছি। এগুলো খুব সহজ, ইজিলি এগুলো বুঝতে পারো, যেহেতু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে ওই জন্য জিজ্ঞাসা করলাম। ওকে, নেক্সট। So when ice is heated, it changes to water, and when heated further, আরো যদি এটাকে হিট করা হয়, it changes to vapor. Very easy. বরফ থেকে জল, জল থেকে বাষ্প। During the change in the states of matter, a substance undergoes different processes. বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে যায়, এক অবস্থা থেকে আরেক অবস্থায় যদি যায় তাহলে বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে যায়।
সে প্রসেসগুলো আমরা এবার জানবো। এখানে আমি একটু নিজে বলি, তারপর ওখানে ওরা যা দিচ্ছে দিচ্ছে আমি আগে বলে নিই। এখানে আছে আইস। এগুলো হচ্ছে আইস। আইস থেকে হলো ওয়াটার। তাহলে এই যে আইস থেকে ওয়াটার হওয়ার এই যে প্রসেস, কি বলবো এটাকে? আইস থেকে ওয়াটার হওয়ার যে প্রসেস, সেটাকে কি বলবো? মেল্টিং। মেল্টিং। মেল্টিং, ভেরি গুড। এবার ওয়াটার থেকে এখানে ভেপোরাইজ হচ্ছে। ইভাপোরেশন। হ্যাঁ, ইভাপোরেশন বা বয়লিং। ইভাপোরেশন বয়লিংও বলা যায়, বাষ্পীভবন। ইভাপোরেশনটা বেশি বয়লিং সঠিক। আলাদা না? হ্যাঁ, বয়লিং হচ্ছে কোনো জিনিস যখন যে তাপমাত্রায় ফুটতে শুরু করে, এখানে বাষ্প, হ্যাঁ বয়লিংটা আলাদা। এটা ইভাপোরেশনটাই বেশি সঠিক, ওটাই বলছিলাম। বয়লিং মানে হচ্ছে যে যে তাপমাত্রা নিয়ে সে ফুটতে শুরু করে, বয়েল। সে ইভাপোরেশন বা ভেপোরাইজেশন? ভেপোরাইজেশন, হ্যাঁ এটা বলা যেতে পারে, ভেপোরাইজেশন। এই ভেপোরাইজেশনের যে বিফোর প্রসেস সেটা হলো বয়লিং। আগে বয়লিং হবে, তারপরে ভেপোরাইজেশন হবে, এবং এখানে একটা ল্যাটেন্ট হিট থাকবে। ল্যাটেন্ট হিট নিয়ে কোনো আইডিয়া আছে? মানে? আচ্ছা, এটা আমি একটু বলি। আমরা প্রসেস জানতে গিয়ে এটা ল্যাটেন্ট হিটটা একটু বলে নিই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম ল্যাটেন্ট হিট, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআইপি। হোয়াট ইজ ল্যাটেন্ট হিট? ঠিক আছে, ওই ওখানে যাওয়ার আগে এটা একটু বলে দিই, তারপর ওখানে যাচ্ছি। আবার একটা বাস্তব উদাহরণ থেকে নিচ্ছি। তোমার একটা কন্টেনার আছে, সে কন্টেনারের মধ্যে কিছু ওয়াটার নেওয়া হয়েছে। এই ওয়াটারটা তুমি এখানে এবার হিট দিচ্ছ। হিট দেওয়া হচ্ছে, কিছুক্ষণ পর বয়লিং শুরু হলো। তাহলে যখন এই হিট দেবা, তোমার টেম্পারেচার বাড়ছে 1 2 3 4 5 করে বাড়তে বাড়তে যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড চলে গেল, বয়লিং শুরু হলো। বয়লিং শুরু হওয়ার পর কি হবে? এখানে দেখছি বয়লিং স্টার্ট হয়ে গেল। আচ্ছা, যখনই কোনো হাঁড়িতে জল ফুটতে শুরু করে, আমরা কি তখনই সঙ্গে সঙ্গে গ্যাস বন্ধ করে দিই? জল না। বয়লিং স্টার্টেড তখন না 100 ডিগ্রি সেন্টিগ্রেডে। কিন্তু বয়লিং স্টার্ট হওয়ার পরে যখন এইভাবে ইভাপোরেশন হতে থাকছে, আমরা তো ওভেন বন্ধ করছি না, কন্টিনিউয়াসলি আমরা ওভেনে চলছে, তাহলে তো এই 100 ডিগ্রি সেন্টিগ্রেডে বেড়ে 105 110 120 হওয়ার কথা। কিন্তু কি আশ্চর্যজনক ভাবে এটা হয় না। কখনোই হয় না। এই ওয়াটারের টেম্পারেচার 100তেই থাকে। 100তেই ফিক্সড হয়ে যায়। অদ্ভুত বিষয়, আমি তো 100 তো অনেক আগে উঠে গেছি, 100তে বয়লিং স্টার্টেড হয়েছে, তারপরেও আমার হিটিং কন্টিনিউ, হিটিং চলছে, আমি দিতেই থাকছি। তাহলে তো হিসাব মতো টেম্পারেচারও বাড়ার কথা। তাহলে এই যে টেম্পারেচারটা কোথায় যাচ্ছে? ও কি লুকিয়ে পড়লো কোথাও, ওই টেম্পারেচারটা যেটা তাপটা আমি দিচ্ছি? এইটাকে বলছে লুকোনো তাপ। সেই তাপটা কিন্তু লুকিয়ে গেল, লুকোনো তাপ। লুকোনোকে ভালো ভাষায় বলা হয় লিন, বলে লিন তাপ। এই লিন তাপ বাংলা মিডিয়ামে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম। এই লিন শব্দকে ইংরেজিতে ল্যাটেন্ট মানে হচ্ছে লুকোনো।
এইটাকে বলছে ল্যাটেন্ট হিট। তাহলে তাপটা যাচ্ছে কোথায়? তাপ তো লুকোবে না। আমি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, মানে তোমার যতক্ষণ না পর্যন্ত সমস্ত জল ফুটে 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 বাষ্প হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ওয়াটার ওই 100 ডিগ্রিতেই ফিক্স থাকবে। এবং আশ্চর্য রকম ভাবে, তোমরা হয়তো এটা জানো না, এই ওয়াটারটাকে যদি তুমি হাত দাও, তোমার যতটা না হাত পুড়বে, এই ভেপারে যদি তুমি হাত দাও, তোমার হাত পুড়ে যাবে। তার মানে ভেপার মানে হিটটা ওয়াটারে, ভেপারটা মানে বেশি গরম। হ্যাঁ, ওয়াটারের থেকে হিটটা ভেপার, হিটটা ভেপারের মধ্যে চলে যায়। এই হিটটা এই ওয়াটারকে ভেপারে কনভার্ট করতে সাহায্য করে। এইটাকে বলা হয় ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন। সেই কারণে তোমার ওই হট ওয়াটারে তোমার হাতে কিছু হবে না, বাট এই বাষ্পতে তোমার হাত পুড়ে যাবে, ফোসকা লেগে যাবে। এইটাকে বলছে ল্যাটেন্ট হিট। পরবর্তীকালে তোমরা জানবা। শুধু এইটাকে বলছে না, আরো একটা আছে। যেমন আমাকে বলো তো, জল থেকে আইস হয় কত ডিগ্রিতে অরিবন? স্যার 0 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আর আইস থেকে জল হয় কত ডিগ্রিতে? স্যার সেটাও 0 জিরো ডিগ্রি। ডিগ্রি সেলসিয়াসে। হ্যাঁ, সেটাও 0 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে অদ্ভুত বিষয় না? তুমি বলছো একবার জল থেকে বরফ হচ্ছে 0, আবার বরফ থেকে জল হচ্ছে 0, তাহলে কোনটা ঠিক? কখনো ভেবে দেখেছো? হিসেবে তো মনে হয় দুটোই ঠিক। যে দুটোই ঠিক, তাহলে কি করে দুটো ঠিক হতে পারে? তুমি নিজের মুখেই বলছো যে জল থেকে বরফ হয় 0 ডিগ্রিতে, এইটাকে মানবো? না বরফ থেকে জল হয় 0 ডিগ্রি 0 ডিগ্রিতে, কোনটাকে মানবো তাহলে? দুটোকেই মানবো, তাহলে কি করে হয়? দুটো তো দুরকম কথা হয়ে গেল। হ্যাঁ, কিন্তু হ্যাঁ এটাই হয়। এইখানেই এটা এইরকম কনফিউশন যে তৈরি করে দিয়েছে, সেটাই হচ্ছে ল্যাটেন্ট হিট। একটা যখন আইস, আইস থেকে যখন তোমার ওয়াটার হচ্ছে, তখন একবার গলতে শুরু করে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে, বরফটা গলতে শুরু করলো, মেল্টিং হতে শুরু করলো। এবার যতক্ষণ না পর্যন্ত পুরো বরফ মেল্টিং হয়ে পুরো বরফটা ওয়াটারে কনভার্ট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত টেম্পারেচার ওই 0ই থাকবে, 1 ডিগ্রিও বাড়বে না। পুরো বরফ যখন ওয়াটারে কনভার্ট হবে, তারপরে 1 ডিগ্রি 2 ডিগ্রি করে বাড়বে। তাহলে এতক্ষণ ধরে যে হিটটা দেয়া হলো, সেই হিটটা গেল কোথায়? সেই হিটটা তাহলে কিসের কাজে লেগেছে? না এই আইসকে ওয়াটার কনভার্ট করতে কাজে লেগেছে। স্যার স্টেট কনভার্সনের কাজে লেগেছে। হ্যাঁ, তাহলে ল্যাটেন্ট হিট কি করে? কোন স্টেট কনভার্ট করে, স্টেট কনভার্সনে কাজে লাগে ল্যাটেন্ট হিট। টেম্পারেচার ইনক্রিজ করে না। একই রকম ভাবে ওয়াটার থেকে যখন আইস তৈরি হবে, তখন একবার জল যখন জমতে শুরু করবে, পুরো জল জমে বরফ না হওয়া পর্যন্ত ওর টেম্পারেচার ওই 0ই থাকবে। তাহলে ওই হিটটাকে বলছে ল্যাটেন্ট হিট। পরবর্তীকালে যখন আসবে প্রসঙ্গ, আমরা আবার ওগুলোকে আলোচনা করব। আশা করি বুঝতে পারা গেল যেটুকু এলো প্রসঙ্গ ক্রমে। এনি কোয়ারি? নো স্যার। নো ওকে, নো। তাহলে কি দাঁড়াচ্ছে? এবার আমরা ডিফারেন্ট প্রসেস থেকে আমরা ওইখানে গেছিলাম। মেল্টিং একটা প্রসেস, ইভাপোরেশন একটা প্রসেস, সলিড থেকে লিকুইড একটা প্রসেস, বলতে সলিড থেকে লিকুইড হবে, মানে কঠিন থেকে তরল হতে চায়। দাঁড়া, এটাকে ডিলিট করতে হবে, এটা কেন ঢুকে পড়লো কি জন্য?
ওকে, তাহলে সলিড থেকে লিকুইড কিভাবে হয়? when ice is heated or kept at room temperature it starts changing to liquid water. এটা কোনো কথা হলো? বরফকে রেখে দিলে তো জল হবেই, খুবই সহজ, আলাদা করে পড়ার কোনো বিষয় নেই। এবার লিকুইড টু গ্যাস, লিকুইড থেকে গ্যাস কিভাবে হয়? when liquid water is heated, যখন ওয়াটারকে হিট করা হয়, it starts changing to vapor or steam. Pure water boils at 100 degree centigrade, এটাও আমরা জানি। সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস, আবার গ্যাস থেকে আবার লিকুইড, এই প্রসেস যেটা আছে গ্যাস থেকে লিকুইড, এই প্রসেসগুলো কিন্তু নাম আছে এক একটা, যেমন এই প্রসেসগুলোর নামটা এখানে আমি লিখে দিচ্ছি। সলিড থেকে লিকুইড কি বলবো? মেল্টিং। ফ্রিজিং। লিকুইড থেকে গ্যাস ইভ্যাপোরেশন বা ভেপোরাইজেশন। গ্যাস থেকে লিকুইড স্যার মেল্টিং এর জায়গায় ফিউশন বলা যেতে পারে না? কি বলবো বলো? মেল্টিং জায়গায় ফিউশন ফিউশন। নাকি ওটা হ্যাঁ, ওটা আলাদা ফিউশন, জিনিস? হ্যাঁ ফিউশন বলা যাবে, আলাদা জিনিস একেবারে নয়। ফিউশন মানে হচ্ছে তোমার ফিউশন শব্দটা ক্ষেত্রে মনে ব্যবহার করাটা ঠিক হবে না। আমাদের বইয়ে আগের বইয়ে উল্লেখ ছিল এই ফিউশন পয়েন্ট কিসে সেটা মনে পড়ছে না, হয় ফ্রিজিং এ ছিল আর নাহলে মেল্টিং এ ছিল। ফিউশন আর মেল্টিং এর মধ্যে একটু ডিফারেন্স আছে। মেল্টিংটা সচরাচর আমরা সলিড থেকে লিকুইডের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর ফিউশনটা যে কোনো পদার্থের ক্ষেত্রে, মানে যখন তাকে ফিউজ মানে তো গলিয়ে ফেলা বা পুড়িয়ে দেওয়া এই টাইপের আর কি। আর সলিড থেকে লিকুইডের ক্ষেত্রে আমরা মেল্টিং, এদিকে এখানে ওরা মেল্টিংটাই ব্যবহার করেছে, ওই জন্য আমরা মেল্টিংটাকে ব্যবহার করছি। এবার ফিউশনটা হচ্ছে ওটাকে বলতে পারি দহন টাইপের, মানে তাকে পুড়িয়ে ফেলা। আর মেল্টিংটা হয় সলিড থেকে লিকুইডে, যেমন আইস থেকে ওয়াটার ইত্যাদি। আর ফিউশন যে কারো হতে পারে, কাছাকাছি আবার এক নয়, হুবহু এক নয়। এক্সাক্ট এক্সাম্পল দিয়ে এই মুহূর্তে আমি বলতে পারলাম না, মনে এলে আমি পরে বলছি। আমরা আপাতত একটু এইভাবেই আমরা এগিয়ে চলি, তারপর দেখছি ওটাকে। বেশ, এটা হচ্ছে মেল্টিং, ভেপোরাইজেশন বা ইভ্যাপোরাইজেশন আর কনডেনসেশন, এই তিনটে হচ্ছে প্রসেস। গ্যাস থেকে লিকুইড করা হয় কি? অন কুলিং দ্য গ্যাসের স্টেট অফ ওয়াটার চেঞ্জেস ব্যাক টু লিকুইড স্টেট, দিস প্রসেস ইজ কল্ড কনডেনসেশন। দেওয়া আছে দেখো কনডেনসেশন, এখানে প্রসেসগুলোর নাম দেয়নি, কিন্তু ওইগুলোই হবে, পরবর্তীকালে আমরা দেখব। আবার কি, এবার রিভার্স প্রসেসে যাচ্ছে আর কি। তাহলে গ্যাস থেকে লিকুইড, আবার লিকুইড থেকে সলিডে যাবে। তাহলে যখন লিকুইড তরল থেকে সলিডে যাচ্ছে, এই প্রসেসটাকে আমরা কি বলবো? কে বলতে পারবে? দেখে কে বলতে পারে? তরল থেকে সলিড, ফ্রিজিং। 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 এইগুলো হচ্ছে প্রসেস। তাহলে যে স্টেটস অফ, মানে ম্যাটারের যে স্টেট, চেঞ্জ অফ স্টেট, এই বিভিন্ন প্রসেসের মধ্যে যায়। দে আন্ডারগোজ ডিফারেন্ট প্রসেসেস। ওয়ান ইজ মেল্টিং, ভেপোরাইজেশন, কনডেনসেশন, ফ্রিজিং। আচ্ছা হ্যাঁ, এবার একটা বলি, ঠিক বলেছে, মনে পড়েছে তোমার মাথায় দিল যেটা। ফিউশন হলো তোমার এই মেল্টিং প্রসেসটা কি? মেল্টিং হচ্ছে তুমি সলিড থেকে ওয়াটারে যাচ্ছ, আবার ওয়াটার থেকে তুমি সলিডে ফিরতে পারবা, কিন্তু ফিউশনে তুমি আর রিভার্সে ফিরতেই পারবা না, ওটা তোমাকে একবারে পুরো মানে শেষ করে দেবে, ওয়ান ওয়ে ট্রাফিকের মতো। মেল্টিং অ্যান্ড ফিউশনের ব্যাপারটা হচ্ছে এটাই, যে তুমি যদি ধরো আইসকে ওয়াটার করো, ওয়াটারকে আবার আইস করতে পারবা। আর ফিউশন হচ্ছে তার অস্তিত্বের বিনাশ ঘটে যাবে, একবারে যদি তুমি ফিউজ করে দাও, সে আর রিভার্সিবল হবে না। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। অনেকটা বার্নিং টাইপের, তুমি রিভার্স আর আসতে পারবে না। ওকে, আর একটা আছে সলিড থেকে গ্যাস, সাবলিমেশন, এই প্রসেসটার নাম।
মোস্ট অফ দ্য সলিড সাবস্টেন্সেস হোয়েন হিটেড, বেশিরভাগ সলিড কি হয়, প্রথমে যখন তুমি তাকে হিট করবা তাহলে সলিড থেকে লিকুইড হবে, লিকুইড থেকে গ্যাস হয়, এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম, যেমন জলের ক্ষেত্রে হয়। কিন্তু কিছু কিছু সাবস্টেন্স আছে যারা ডিরেক্টলি চেঞ্জ হয় কি না সলিড থেকে গ্যাসে যদি হিট করা হয়, অন হিটিং। যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত কে বলতে পারবে? NH4Cl। হ্যাঁ, NH4Cl, ভেরি গুড। অ্যামোনিয়াম ক্লোরাইডের এটা হলো সংকেত। অ্যান্ড আয়োডিন মানে I2 বা I, অ্যান্ড ন্যাপথলিন। ন্যাপথলিন হচ্ছে কার্বনের একটা তোমার রূপভেদ বলা হয় এগুলোকে। তো এটা হচ্ছে ফিউশন হয় এখানে, কাকে না অ্যামোনিয়াম ক্লোরাইড, আয়োডিন এবং ন্যাপথলিনকে যদি তুমি হিট করা হয় তাহলে সলিড থেকে ওই ন্যাপথলিনটা ডাইরেক্ট গ্যাসে কনভার্ট হবে। অ্যান্ড দ্য প্রসেস ইজ নোন অ্যাজ সাবলিমেশন। এদের উচিত ছিল এখানে প্রসেসগুলোর নাম লিখে রাখা, আজ আমি লিখে দিলাম, যাই হোক। আর একটা প্রসেস কি হতে পারে, যে ম্যাটারের যে বিভিন্ন চেঞ্জ হচ্ছে এক স্টেট থেকে আরেক স্টেটে বিভিন্ন প্রসেসের মাধ্যমে, এবার গ্যাস থেকে সলিড, সলিড থেকে যেমন গ্যাস হচ্ছে, গ্যাস থেকে ডাইরেক্ট সলিড কি হয়, দেয়ার আর সাম আদার সাবস্টেন্সেস ডিপোজিশন। বলো। ডিপোজিশন প্রসেসটার নাম। ডিপোজিশন বা ডিসাবলিমেশনও বলে। তা হবে ডিসাবলিমেশন বা ডিপোজিশন বা অদক্ষেপ আর কি। কোনো শব্দের আগে ডি যোগ হলে সেটা তার অপোজিট মিনিং হয়, সাবলিমেশন, ডিসাবলিমেশন অথবা ডিপোজিশন। যাই হোক, তাহলে কিছু কিছু সাবস্টেন্স আছে which can change directly from gas to solid. For example, in sub freezing air, water vapor changes directly to ice without first become liquid. তাহলে ওয়াটার ভেপারে প্রথমে লিকুইড হওয়ার কথা ছিল, ভেপার থেকে লিকুইড হবে তারপর সলিড হবে, কিন্তু কি দেখা যাচ্ছে না ইট ডাইরেক্ট বিকাম সলিড এবং ডাইরেক্টলি বিকাম আইস, ওয়াটার থেকে ডাইরেক্ট আইস হয়ে যাচ্ছে। কোথায় এটা কোথায় দেখা যাচ্ছে? সাব ফ্রিজিং এয়ারে, মানে কিছুটা যখন এয়ারের মধ্যে যখন তোমার ভেপার অলরেডি জমতে শুরু করছে, এরকম একটা সিচুয়েশন, এটাকে সাব ফ্রিজিং এয়ার বলছে। গ্যাস টু সলিড, desublimation process. The change in temperature affects the kinetic energy of the particles that brings about the change in the state of matter. অবশ্যই এটাকে তো আমরা জানি, এটাকে তো আমরা আগেই পড়েছি যে ম্যাটারের স্টেট চেঞ্জের জন্য সব থেকে যে মেন দায়ী সে হলো কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি হচ্ছে মেন কালপ্রিট, যে এই ম্যাটারগুলোর চেঞ্জ করে দেয়। For example, when a solid substance is heated, the kinetic energy of the particles also increase and they start vibrating rapidly. স্বাভাবিক ব্যাপার, যখন হিট করা হবে তার পার্টিকেলগুলো টেম্পারেচার বাড়বে, টেম্পারেচার বাড়লে কি হচ্ছে, তার কাইনেটিক এনার্জি বাড়ছে এবং এর ফলে তারা ভাইব্রেট করতে শুরু করবে র্যাপিডলি টেম্পারেচার বৃদ্ধির সঙ্গে সঙ্গে। হেন্স উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার অ্যান্ড কাইনেটিক এনার্জি, the particles attain a stage where they break or overcome the interparticular force attraction and start moving further. এবার তাপমাত্রাটা বাড়ানো হচ্ছে, তাপমাত্রা বাড়াতে 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 কাইনেটিক এনার্জি বাড়ছে, কাইনেটিক এনার্জি বাড়তে বাড়তে এমন একটা সিচুয়েশন এলো যেখানে পার্টিকেলগুলো এমন একটা স্টেজে আসবে যখন তারা ওই পার্টিকেলটাকে ভেঙে ফেলবে। ওই যে বললাম যে ওয়াটারকে হিট করতে করতে এমন একটা সিচুয়েশন আসবে যে ওয়াটার থেকে ভেপার তৈরি হওয়া শুরু হবে। তার মানে কি, ওয়াটারের পার্টিকেলগুলো তখন ওর মধ্যে যে বন্ধন ছিল সে বন্ধনটাকে ভেঙে বেরিয়ে চলে আসছে। ওই ইন্টার পার্টিকেল ফোর্স অফ অ্যাট্রাকশন যেটা ছিল সেটাকে সে
পুরোপুরি ভেঙে চলে আসছে, অ্যান্ড স্টার্ট মুভিং ফার্দার, এবং সে আরো এগিয়ে গ্যাসে কনভার্ট হয়ে যাচ্ছে। গ্যাসে কনভার্ট হলে স্বাভাবিক ব্যাপারে এদিক ওদিক ঘুরে বেড়াবে। সো দিস ইজ দ্য পয়েন্ট হোয়েন দ্য সলিড স্টার্টস চেঞ্জিং ইনটু লিকুইড স্টেট। এইভাবেই একটা সলিড লিকুইডে পরিণত হয়। অন দ্য কন্ট্রারি, একই রকম ভাবে বা বিপরীতে, when liquids or gases are cooled, যখন এগুলোকে ঠান্ডা করা হয়, the kinetic energy of the particles decreases, তাহলে পার্টিকেলের কাইনেটিক এনার্জি কমে যায়, which results in the decrease of interparticle space। তাহলে তারা যদি ছোটাছুটি বন্ধ করে দেয়, তাদেরকে যদি শান্ত করা হয়, তাহলে তাদের ইন্টার পার্টিকেল স্পেস তো কমবেই। মাঠের মধ্যে যে ছেলেগুলো খেলা করছিল একটু আগে, ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গে তারা আবার ক্লাসরুমের ঘরে এসে বসলো, তাহলে যে ছেলেগুলো কিছুক্ষণ আগে মাঠে খেলা করছিল তাদের মধ্যে যে স্পেস, নিজেদের মধ্যে যে দূরত্ব তখন বেশি ছিল না ক্লাসরুমে এসে বসলো তখন বেশি ছিল? যখন মাঠে ছিল তখন দূরত্ব বেশি ছিল। তখন বেশি ছিল, তাহলে তাদের ইন্টারমলিকুলার স্পেসটা বেশি কখন না যখন তারা গ্যাসিয়াস স্টেটে থাকে। এবার ওটাকে যখনই আমি কনডেন্স করছি তাদের ইন্টার পার্টিকেল স্পেসটা কমে যাচ্ছে। দেয়ারফর দ্য পার্টিকেলস কাম ক্লোজার, পার্টিকেলগুলো কাছাকাছি আসছে। ক্লাসের মধ্যে এসে ছেলেগুলো কি হচ্ছে, কাছাকাছি এসে বসছে। মাঠের মধ্যে যখন খেলা করছিল কে কোথায় ছিল তার কোনো ঠিক নেই, কিন্তু যেই ক্লাসে চলে এলো একই বেঞ্চে এসে পাশাপাশি বসলো, মানে দে কাম ক্লোজার অ্যান্ড চেঞ্জ দেয়ার স্টেট টু সলিড অ্যান্ড লিকুইড রেসপেক্টিভলি। সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে সলিড, এইভাবে তারা নিজের অবস্থা চেঞ্জ করতে পারে। এনি কোশ্চেন? বলছি ওই No, আমি আগের যে বইটা ছিল সেটা খুলে দেখলাম একবার, সেখানে লেখা আছে যে এই ফিউশন আর মেল্টিং একই লেখা আছে, ফিউশন আর মেল্টিং পয়েন্ট একই। একই হলো কিন্তু এক নয়, ওটা ওটা দেখছি। ওই যে বেসিক ডিফারেন্সটা বললাম আমি, ওখানে একটা ওইরকমই ব্যাপার থাকে। ফিউশন ইজ মোর ড্রাস্টিক দেন মেল্টিং। ওকে, মেল্টিং একটু সফট আর ফিউশন একটু হ্যাঁ স্যার। মোর ড্রাস্টিক। বেশ, আমরা ওটাতে যাবো আবার যখন আলোচনা করব। কাছাকাছি হয়েও একই হয়েও একই নয় অনেকটা, পরে আমরা দেখব যখন আমরা মাইনিউটলি লক্ষ্য করব। চলো, ওকে স্যার। আচ্ছা, ওকে, নেক্সট। Terms related to interconversion of states of matter due to change in temperature। তাহলে তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে আমাদের কি কি টার্ম, আচ্ছা এই দেখো এখানে দিয়েছে সমস্ত টার্মগুলো। আমরা এখন পর্যন্ত যে টার্মগুলো এখানে লিখলাম সেগুলো এবার আমরা একে একে আলোচনা করব। মেল্টিং মানে গলন, কোনো জিনিস গলে যাওয়া। একটা সলিড গলে যাচ্ছে, আইস গলে যাচ্ছে, গলে যেতে কি লাগে? হিট লাগে। ইট নিডস এক্সট্রা হিট। দিস ইজ দ্য প্রসেস। সো ইটস এ প্রসেস। এখানে আমরা যেগুলো পড়ছি এগুলো প্রত্যেকটা হচ্ছে প্রসেস। এটা একটা মেল্টিং একটা প্রসেস। তাহলে এবং যে টেম্পারেচারে হয় তাকে বলা হয় মেল্টিং পয়েন্ট। আচ্ছা, আমি এখানে লিখবো এটা হচ্ছে প্রসেস, এটা প্রসেস। বয়লিং, বয়লিং ইজ অলসো প্রসেস। আর কি কি প্রসেস দেখো, মেল্টিং, বয়লিং, সাবলিমেশন, এটাও একটা প্রসেস। ডিপোজিশন বা ডিসাবলিমেশন, এটাও একটা প্রসেস পদ্ধতি। ইভ্যাপোরেশন, এটাও একটা প্রসেস। এবার কোন প্রসেসে কি কি হয়, যেমন বয়লিং, বয়লিং যে টেম্পারেচারে হয়, দ্য টেম্পারেচার অ্যাট হুইচ ইট অকার্স ইট ইজ কল্ড বয়লিং পয়েন্ট। The temperature at which melting occurs, it is called melting point. Okay. The temperature at which sublimation occurs, that is called sublimation temperature. এবার আমরা এই প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাহলে মেল্টিং কাকে বলছে না, এটা হচ্ছে এমন একটা পদ্ধতি, দিস ইজ দ্য প্রসেস অফ চেঞ্জিং অফ সলিড ইনটু লিকুইড। সলিড থেকে লিকুইড হওয়ার যে পদ্ধতি, খুব স্বাভাবিক ব্যাপার, আইস টু ওয়াটার।
সে প্রসেসকে বলছে মেল্টিং। অন হিটিং এ সলিড সাবস্টেন্স, একটা সলিড সাবস্টেন্সকে আমরা যদি হিট করি, ইটস টেম্পারেচার রাইজেস, এর তাপমাত্রাটা বাড়তে থাকবে কতক্ষণ পর্যন্ত, টিল ইট রিচেস দ্য মেল্টিং পয়েন্ট, যতক্ষণ পর্যন্ত না এটা গলছে একটা পয়েন্ট থাকবে, সেই পয়েন্টে পৌঁছালে তবে গিয়ে সেটা মেল্ট করবে, তার আগে নয়। মেল্টিং পয়েন্টের 2-5 ডিগ্রি আগেও যদি কেউ থেমে যায় তাহলেও আর মেল্ট করবে না, কিন্তু ওই পয়েন্টটা, ওই টেম্পারেচারটা যদি রিচ করে যায় তারপরে মেল্টিংটা শুরু হবে, এবং ওই টেম্পারেচারটা কি বলছে, মেল্টিং পয়েন্ট। such temperature is known as melting point. ওকে, এবং মেল্টিং এ কি বলছে, একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে আফটার রিচিং দিস পয়েন্ট, এই পয়েন্টে একবার পৌঁছে গেলে ওই ল্যাটিন হিটে যে গল্পটা বলছিলাম, এনি এক্সট্রা হিট গিভেন, যদি তাকে অতিরিক্ত হিট দেওয়া হয়, উইল নট রেজ দ্য টেম্পারেচার, তাপমাত্রার কিন্তু পরিবর্তন ঘটাবে না, দ্য সাবস্টেন্স আনটিল দ্য হোল সাবস্টেন্স ইজ মেল্টেড, যতক্ষণ না পর্যন্ত পুরোটা গলে যায়। এই কথাই তো আমি একটু আগে বলছিলাম যে একটা বরফ গলতে শুরু করলো ঠিক আছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত পুরোটা গলে জল হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কোনো টেম্পারেচার চেঞ্জ হবে না। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়, এবং এইখান থেকে ল্যাটিন হিটের ব্যাপারটা এসছে, ওটা মাথায় রাখবা। বোঝা গেল? এনি কোশ্চেন? ওকে, এবার মেল্টিং পয়েন্ট কি বোঝে, দ্য টেম্পারেচার। মেল্টিং পয়েন্ট হচ্ছে কি একটা ফিক্সড টেম্পারেচার, ইজ এ ফিক্সড টেম্পারেচার, যে টেম্পারেচার কি হয়, একটা সলিড লিকুইডে চেঞ্জ হয় তার অ্যাটমসফিয়ারিক প্রেসারে। তাহলে মোট কথা মেল্টিং পয়েন্ট ইজ এ টেম্পারেচার, অ্যান্ড অ্যাট দ্যাট টেম্পারেচার ইট মেল্টস, এটা হচ্ছে আসল কথা। অ্যাট মেল্টিং পয়েন্ট, মেল্টিং পয়েন্টে কি হয়, বোথ সলিড অ্যাজ ওয়েল অ্যাজ লিকুইড স্টেট অফ ম্যাটার এক্সিস্ট সাইমালটেনিয়াসলি, স্বতঃস্ফূর্তভাবে, খুবই স্বাভাবিক। তোমার একটা বরফ যখন গলে জল হতে শুরু করে, এক বাটি বরফ রেখেছো, বরফগুলো গলতে শুরু করেছে, জল হতে শুরু করেছে, যখন জল হবে তখন তুমি কি দেখতে পাবা বাটির দিকে তাকিয়ে, শুধুই কি জল দেখতে পাবা, না কি দেখতে পাবা, যে বরফও আছে আবার জলও আছে, এটা দেখতে পাবা, নিশ্চয়ই এটা দেখতে পাবো, বোথ সলিড অ্যান্ড লিকুইড। এখানে সেটাই বলছে যে বোথ সলিড অ্যাজ ওয়েল অ্যাজ লিকুইড স্টেট অফ ম্যাটার এক্সিস্ট সাইমালটেনিয়াসলি, তারা স্বতঃস্ফূর্তভাবে থাকে। আর যতক্ষণ পর্যন্ত পুরো বরফটা মেল্ট হয়ে জলে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত টেম্পারেচার নো চেঞ্জ। এনি কোশ্চেন? নো স্যার। ওকে, নেক্সট বয়েলিং কি, বয়েলিং একই রকম, যেটা ফুটছে, যে তাপমাত্রায় দ্য ফেনোমেনন অফ লিকুইড চেঞ্জিং ইনটু গ্যাস, মানে লিকুইড থেকে গ্যাসে তৈরি হয় বয়েলিং এ, আর পার্টিকুলার টেম্পারেচার ইজ নোন অ্যাজ বয়েলিং, প্রসেসটার নাম বয়েলিং, আর টেম্পারেচারটার নাম হচ্ছে বয়েলিং টেম্পারেচার। লিকুইড থেকে গ্যাসে উৎপন্ন হওয়াকে বলা হয় বয়েলিং, খুবই স্বাভাবিক। and heated up water molecules rise to the upper levels and the heavier cooler molecules sink below, thus boiling is bulk phenomenon। সেই জন্য বয়েলিং হচ্ছে একটা বিশাল বড় ব্যাপার। কিভাবে বয়েলিং হয় এটা একটু দেখায়, এখানে যে লাইনটা লিখেছে এখান থেকে, এটার মানেটা কি, খাওয়াতে দেরি হয়ে যাচ্ছে তোমাদের? না স্যার, আমরা এমনিতেও দেরিতে খাই। ওকে, বেঁকে গেল। ওকে, যখন এখানে বয়েলিং স্টার্ট হলো, বয়েলিং স্টার্ট হলো, এখানে হিট দেওয়া হচ্ছে,
তাহলে এইখানকার যে ওয়াটার আছে সেটা হট, ওপরে ওয়াটার যেটা আছে সেটা হলো কোল্ড। আচ্ছা, যখনই হট ওয়াটার হয়, হট ওয়াটার কি হয়, কম্পারেটিভলি লাইট, মানে হালকা হয়। আর ওপরে যে ঠান্ডা ওয়াটার সেটা হলো ভারী। তখন কি হয়, যে নিচের যে হালকা সে কোথায় যায়, সে উপরে যায়, আর যে ভারী সে কি হয়, নিচে নামতে চায়। এইভাবে ক্রমাগত জলটা একজন আপ একজন ডাউন, একজন আপ একজন ডাউন, এভাবে দেখতে থাকবা। এইটাই তো হচ্ছে তোমার জল ফোটা, টকবক টকবক করে জল ফোটে এই কারণেই। তাহলে কোল্ড থেকে হট, হট থেকে কোল্ড, এভাবে যাবে। ওই লাইনটা এখানে বলা হয়েছে বয়লিং এ। এদিকে এটা হিটেড আপ ওয়াটার স্যার মলিকুলস রাইজ টু, বলো। এগুলো হয়, এগুলো তো কনভেকশন কারেন্টের জন্য হয়। হ্যাঁ হয়, এটা ওরভাবে আমরা ব্যাখ্যা করতে পারি, অসুবিধা নেই। কিন্তু এখানে এইভাবে আমরা ব্যাখ্যা করব যে হট ওয়াটার লাইট আর কোল্ড ওয়াটার হেভিয়ার, মানে বেশি ভারী। তাহলে যে ভারী সে নিচে থাকবে, আর যে হালকা সে উপরে চলে যাবে। ওকে স্যার। তো দিস ইজ দ্য রিজন। এইভাবে রোটেশন আকারে চলতে থাকে, আর তখন জলটা বয়লিং করে, কুলার মলিকুলটা নিচে নেমে আসে। আর এই বয়লিং ফেনোমেননটা হচ্ছে একটা বিশাল বড় ফেনোমেনন, বয়লিং। এবার বয়লিং পয়েন্ট খুবই স্বাভাবিক ব্যাপার, যে তাপমাত্রায় কেউ গলতে শুরু করে, সরি ফুটতে শুরু করে, বয়েল মানে ফোটা, স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক বাংলায় বলা হয় বয়লিং পয়েন্টকে স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ককে যদি আমি সন্ধি বিচ্ছেদ করি কি হবে, স্ফুটন যুক্ত অঙ্ক। আর অঙ্ক মানে হলো সংখ্যা, সেই জন্য বয়লিং পয়েন্ট হচ্ছে একটা সংখ্যা, মানে যে তাপমাত্রায় তার একটা সংখ্যা আসবে, কত ডিগ্রিতে ইত্যাদি ভ্যালু। তাহলে দ্য ফিক্সড টেম্পারেচার যে তাপমাত্রায় এটা ঘটে, the fixed temperature at which boiling occurs is known as boiling point. যে তাপমাত্রায় বয়লিং হয় তাকে বলা হয় বয়লিং পয়েন্ট। এনি কোশ্চেন? নো স্যার। এখানে আজকে রেখে দেবো আপাতত, রেকর্ডিংটা অনেক বড় হয়ে গেল, রেকর্ডিংটাকে পাঠাতে পারবো কিনা। ওকে, বলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি হবে। দ্য ড্যাশ স্টেট অফ ম্যাটার হ্যাজ উইকেস্ট ইন্টারপার্টিকেল ফোর্স। গ্যাসিয়াস। গ্যাসেস। ওকে, এটা হবে গ্যাসিয়াস। দাঁড়াও লিখে নিই। নেক্সট বলো, যে পারবে। ভলিউম। ভলিউম। ওকে, নেক্সট। অ্যাটমস। অ্যাটমস। নেক্সট। স্পেস। Is the greatest Space. in gases. Hydrogen space. Next. টোটাল মাস। না, মাস। এটা মাস করে দিই। এই দেখো এই লাইনটাই ওখানে দিয়েছিল যে ইনকারেক্ট খোঁজার জন্য, যে বি একটা অপশন দিয়েছিল না, মনে হ্যাঁ, পড়ছে? 7 নম্বর, ওটা এ 7 ছিল, নম্বর ওটা এ এটা। ছিল। না, ওটা বি ছিল। বি ছিল। নেক্সট বলো। সলিড। সলিড। ভেরি গুড। তারপরে এরপরটাও সলিড। সলিড। ওকে, নেক্সট। কারেন্ট। না না,
গ্যাস থেকে লিকুইড কি বলে? কনডেনসেশন। গ্যাস থেকে লিকুইড হয়ে যাচ্ছে কনডেনসেশন, ঘনীভূত। পরেরটা বলো। ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড। ক্রিয়েটেড ডেস্ট্রয়েড বলবো না কি বলবো? ম্যাটার না বলে এটা মাস হবে। কোশ্চেনটা ম্যাটার হবে না, মাস হবে। Yes. দশেরটা বলো। Carbon dioxide gas. সফট ড্রিঙ্কস যেটা থাকে, ভেরি গুড। তারপরটা বলো। অ্যাটমসফেরিক প্রেসার এন্ড টেম্পারেচার। চেঞ্জিং স্টেট, অ্যাটমসফিয়ারিক না বললেও হবে, প্রেসার অ্যান্ড টেম্পারেচার বা টেম্পারেচার অ্যান্ড প্রেসার। হবে না। ওকে, আমি এগুলো পাঠিয়ে দেবো, তোমরা এগুলো একটু প্রয়োজন মনে করলে খাতায় লিখে প্র্যাকটিস করতে পারো বা দেখে নিলেও হবে যদি যেরকম বুঝবা। চলো ট্রু ফলসটা বলো। True. বেশ, এটা False. Next false হবে। Third number. solids cannot be compressed। এটা true। আমি থার্ড নাম্বারটা বলছিলাম। আচ্ছা আচ্ছা, থার্ডটা বেশ। থার্ডটা কি বলতে দেখো, গ্যাসেস হ্যাভ লেসার, থার্ড ফলস। এটা ফলস। বেশ, তারপরে ফলস। আচ্ছা, ওরা ম্যাটার এবং মাস একইভাবে ব্যবহার করছে মনে হয়। ওকে, easily created ফলস। next পাঁচেরটা ট্রু। ট্রু। এটা ট্রু। ছয় ফলস। mass of unchecked chemical reaction, এটা ট্রু হবে। ফলস। ট্রুই মনে হচ্ছিল আমারও। চেঞ্জ হবে না তো, যা মাস থাকে সেটাই থাকবে আগে এবং পরে, কেমিক্যাল চেঞ্জে। সাতেরটা বলো। ফল by applying false. cannot be বলেছে, ওটা দুটোই ফলস করা যায়, চাপ false. করলে False. হ্যাঁ এটাকে করা যায়। 8 নাম্বারটা ফলস। নেক্সট হলো ফলস। এটা ফলস। বেশ, সাবজেক্টিভে যাওয়ার আগে এটাই আমরা আজকে লাস্ট করব। সাবজেক্টিভটা নেক্সট দিন ধরবো, তোমরা আমাকে বলবে। সাবজেক্টিভটা হোমওয়ার্ক থাকলো, এটা হোমওয়ার্ক। ওকে স্যার। যতটা আমাদের পড়া হয়েছে, extent to which we have read, match the following। বলো, লিকুইফ্যাকশন কার সঙ্গে মেলাবো? মানি মানেরি কম্প্রেশন রিডাকশন। আচ্ছা বেশ, 2 হবে এ। বলেন পয়েন্ট এ 3 এর ডি আর 3 বি। না না স্যার 3 এর বি 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 স্যার।
চেঞ্জ ফ্রম গ্যাস স্টেট ডিরেগুলেট টু সলিড স্টেট বি ডিপোজিশন চারটা 4 নাম্বার হবে ডি। ডি। the other term used for freezing করার জন্য হচ্ছে সলিডিফিকেশন। ভেরি গুড আর Gas 5টা হবে সি। ওকে তাহলে এটা আমাদের আজকে পর্যন্ত থাকলো আমি এটা পাঠিয়ে দিচ্ছি গ্রুপে হ্যাঁ এখান থেকে হ্যাঁ দেখে স্যার। নেবে কপিটা স্যার নেক্সট ক্লাস কবে আছে? পরশু টাইমটা বলো কটা থেকে করলে সুবিধা হয় তোমার পরশু কোন দিন পড়ছে? শুক্রবার তো আমার হবে না না কেন হবে না একই টাইমে করবো আপাতত টাইমটা ঠিক করতে হবে তো টাইম এক না করলে তো শুক্রবার অসুবিধা কটা থেকে 8টা না কটা বলছিলে যে 8টা করলে অসুবিধা নেই না কি বললে যে 8টা থেকে ঠিক আছে 8টা থেকে ঠিক আছে তার থেকে করবো 7:30 করলে?